So আজকে আমাদের যে ক্লাসটা হবে this that is bit different from our traditional classes. It's more like a practical thing. আপনারা যদি হচ্ছে আমাদের ক্লাস নাম্বার I believe ক্লাস নাম্বার 22 যদি আমরা যাই, আমি 22 যাচ্ছি, দাঁড়ান শেয়ার করতেছি ক্লাস নাম্বার 22টা। Can you people see class number 22 now? Yes, sir. Yes, sir. Perfect. So আমরা ক্লাস নাম্বার 22 আমরা মানে হচ্ছে again we are talking about market microstructure, মূলত চ্যাপ্টার হচ্ছে 11। তো ওইখানে আমরা হালকা কিছু অঙ্ক করছিলাম if you can recollect, ঠিক আছে? আমরা দুইটা বা তিনটা মডেল নিয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে ধরেন হলো প্রাইস আর্নিং মেথড, একটা হচ্ছে ডিভিডেন্ড ডিসকাউন্ট মেথড, ঠিক আছে, আর একটা হচ্ছে হলো ফ্রি ক্যাশ ফ্লো মেথড। আমরা বেশ কিছু মেথড নিয়ে আমরা আলোচনা করছি। ক্যান ইউ সি ইট? ফ্রি ক্যাশ ফ্লো মেথড, দেন হচ্ছে ডিভিডেন্ড ডিসকাউন্ট মেথড, তারপর ধরেন হচ্ছে প্রাইস আর্নিং মেথড, তাই না? সো আমি বলেছিলাম এবং আপনারাও তখন বলছিলেন যে হ্যাঁ, এটার উপর যদি আরো ফার্দার একটু ডিসকাশন হয় সেটা হইতে পারে, তাই না? ক্যান ইউ রিকালেক্ট? এগুলো আমাদের হচ্ছে এক্সামের আগের কথা। সো আমার কাছে মনে হয়েছে যে এটার উপর ফার্দার ডিসকাশন হইতে পারে। সো হোয়াট আই এম গোয়িং টু ডু, আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন এক্সেলে দেখাবো যে কিভাবে আমরা এই জিনিসগুলা ডিসকাশন করতে পারি, ঠিক আছে? মানে এক্সেলে কিভাবে একটা কোম্পানির ভ্যালুয়েশন, अगेन আমাদের কোর্সের অবজেক্টিভ ভ্যালুয়েশন শেখানো না, বাট সিন্স ফাইন্যান্সিয়াল মার্কেটিং ইনস্টিটিউশন ইট ইজ দ্য স্টার্ট অফ এ বিগিনিং, ঠিক আছে? এটা হচ্ছে শুরুরও শুরু, ঠিক আছে? সো প্রতিটা বিষয় যেগুলো আপনারা ফার্দার সামনে আলোচনা করবেন সবগুলোরই এক একটা সামারাইজ ভার্সন আসলে আমরা চেষ্টা করতেছি আপনাদের সামনে উপস্থাপন করার। সো ওই অ্যাঙ্গেল থেকে হচ্ছে আজকের ক্লাসটা। সো দ্যাটস টোটালি প্র্যাকটিক্যাল ক্লাস আই উড সে। সো আপনারা ক্লাসটা করেন এবং যদি কোনো কোশ্চেন থাকে, अगेन আমি যেটা করব সেটা হচ্ছে আমি হয়তোবা বেশ কিছু লম্বা লম্বা জাম্প দিব, জাম্প ইন আ সেন্স দ্যাট হাউ ক্যান আই সে, হয়তোবা আমি অনেক কিছু বলবো না আপনাদেরকে রাইট নাও, বিকজ দ্যাটস এ ভেরি বিগ ডিসকাশন, বাট আমার মনে হয়েছে যে একদম বেস লেভেলে আপনাদের বেশ কিছু জিনিস জানা দরকার। সো সেটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো আপনারা যখনই মনে হবে যে বুঝতেছেন না, কোনো কোশ্চেন আছে আপনাদের মনে, পিপল শুড আস্ক মি দোজ কোশ্চেনস, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। Can you see Excel? Yes, sir. Perfect. আচ্ছা, these are based on a real life company, এটা সত্যিকারের কোম্পানি ডেটা অনুযায়ী আমরা কাজটা করতেছি। আমি চেষ্টা করছিলাম এক্সেল থেকে, মানে এক্সেল বলতেছি মানে ইয়াহু ফাইন্যান্স বা কোথা থেকে নামায় আনার। আই কুড হ্যাভ ডান দ্যাট, বাট ওইখানে না কপি টপি করতে খুব সমস্যা হয় ডেটা। সো বেটার হচ্ছে আমি আপনাদের কিছু রিয়েল লাইফ ডেটা প্রোভাইড করি, যেগুলো হচ্ছে একটা বাংলাদেশি লিস্টেড কোম্পানির ডেটা। সো আমরা একটা কোম্পানির ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট, I'm sure you people understand those things. So আমরা একটা কোম্পানির ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট ওইটাকে আমরা অবজার্ভ করব। ওটাকে অবজার্ভ করে আমরা দেখার চেষ্টা করব যে can you see that page DDM, dividend discount model, and can you see that page free cash flow? Yes, sir. Yes, sir. Perfect. So আমরা একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট IS goes for, let me make it more, মানে পরে ঝামেলা হইতে পারে আপনারা না বুঝতে পারেন। IS goes for income statement. I have the income statement data, and BS goes for balance sheet. আমরা যেটা করব খুব অল্প কিছু ডেটা ব্যবহার করে, খুব
ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট থেকে খুব অল্প কিছু ডেটা ব্যবহার করে কিভাবে আমরা ডিডিএম মডেল এবং ফ্রি ক্যাশ ফ্লো মডেলে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ভ্যালুয়েশন করতে পারি, সেটা আমরা দেখাবার চেষ্টা করব উইদিন দা নেক্সট 2 hours অর ইভেন লেস দেন দ্যাট, এর মধ্যে আমরা এটা দেখাবার চেষ্টা করব। এবং এগেইন আমরা যে মডেলের কথা বলতেছি দ্যাটস মোর লাইক এ জেনারেলাইজ মডেল, ইন এ সেন্স যে আপনি আপনার যে কোনো একটা লিস্টেড কোম্পানি যেটা ম্যানুফ্যাকচারিং, ওর ক্ষেত্রে কম বেশি এই টাইপের একটা মডেল আপনি ইউজ করতে পারেন। নট নেসেসারিলি হুবহু ইউজ করা যাবে, বাট অলমোস্ট সেম ফিলোসফি গুলা অলমোস্ট সেম টাইপের থাকবে। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, লেট আস হ্যাভ এন আইডিয়া অ্যাবাউট দ্য ইনকাম স্টেটমেন্ট। আমি শিওর আপনারা প্রতিটাই ধরতে পারবেন। সেলস তো বুঝতেই পারতেছেন, তাই না? সেলস রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আসে গ্রস প্রফিট। এখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স যদি বাদ দিই আমরা পাবো হচ্ছে অপারেটিং প্রফিট। দেয়ার আর সাম আদার আইটেমস লাইক আদার ইনকাম, দেয়ার ইজ ইন্টারেস্ট ইনকাম, দেয়ার ইজ ইন্টারেস্ট এক্সপেন্স। বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রফিটের আগের একটা অংশ আপনাদের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে জমা করতে হয়। সো কন্ট্রিবিউশন টু ডব্লিউপিপিএফ, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড। এগুলো বাদটা দেওয়ার পরে আসবে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। ট্যাক্স বাদ দিলেন, ট্যাক্স বাদ দিলে আসলে হচ্ছে নেট ইনকাম। তারপর হচ্ছে নেট ইনকাম দুই জায়গায় যাবে, এজ ইউ ক্যান সি। কিছু ডিক্লেয়ার হবে এজ ডিভিডেন্ড, আর বাকি যেটা ডিক্লেয়ার হবে না এটা চলে যাবে কোথায়? এটা চলে যাবে হচ্ছে রিজার্ভে। সো ইয়া অবভিয়াসলি আইটেম আরো বেশি ছিল। আমি যেটা করছি এটাকে একটা সামারাইজ ফরম্যাটে নিয়ে আসছি, শর্ট ফরম্যাটে নিয়ে আসছি। এবং অ্যাজ ইউ ক্যান সি আমার কাছে লাস্ট 5 বছরের অ্যানুয়াল রিপোর্ট ডেটা আছে। ইট ইজ দ্য লাস্ট ইয়ার বাই দ্য ওয়ে। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট অ্যাভেলেবল ডেটা। এর আগের ডেটাগুলো এটা। ফর এক্সাম্পল আমি যদি বলি যে এটা হলো ধরেন 2020, তাহলে এটা হলো 2019, 2018, 2017, 2016। দ্যাটস হাউ দ্য ডেটা গোস। ঠিক আছে, এভাবে ডেটা গুলা গেছে। ইনকাম স্টেটমেন্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন ছিল, বলেন। স্যার কোম্পানিগুলো ট্যাক্স কে দুই ভাগে ভাগ করে নরমালি, একটা হচ্ছে কারেন্ট ট্যাক্স আর একটা হচ্ছে ডিফার্ড ট্যাক্স। এই দুইটা হচ্ছে স্যার একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। মানে ইনকাম স্টেটমেন্টে ট্যাক্স এর দুইটা হেডিং এ আসে। জি, হাউ ক্যান আই সে ট্যাক্স, হাউ ক্যান আই সে, আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে মনে হয় ক্লিয়ার হবে। ধরেন ট্যাক্স পারপাজে অনেক সময় আমরা কোন একটা অ্যাসেটের যেটা ইকোনমিক লাইফ ধরি, আমরা অ্যাকাউন্টেন্টরা জানি যে আসলে ওটার ইকোনমিক লাইফ ট্যাক্স অথরিটি যেভাবে নির্ধারণ করতেছে ওর থেকে বেশি বা কম হতে পারে। তার মানে আমি যখন জমা দিচ্ছি, আমি যখন আমার কিভাবে বলা যায়, আমি যখন আমার ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতেছি, তখন আমি যে ইকোনমিক লাইফ ইউজ করে ডেপ্রিসিয়েট করতেছি, ট্যাক্স অথরিটির কাছে আমি হয়তো বা ওইটা ইউজ করতেছি না। ঠিক আছে, মানে ইকোনমিক লাইফ ট্যাক্সের বইতে এক ধরনের ধরা হচ্ছে, আমি অ্যাকাউন্টেন্ট আমার মাথায় হচ্ছে অন্য একটা হিসাব, যে এটার আসলে আনুমানিক আসলে এত হতে পারে। ঠিক আছে, সো এরকম হতে পারে, এরকম হতে পারে যে আমি হয়তোবা কিভাবে বলা যায়, আমার কিছু ট্যাক্স লায়াবিলিটি আইনের মধ্য থেকে আমি এটাকে ডেফার করতে পারবো। এটা আমার এই বছর দেওয়া নাও লাগতে পারে। আবার দেয়ার আর সাম কেসে যেখানে আমি হয়তোবা যে বছর ট্যাক্স হওয়ার কথা আমি এর আগেও ট্যাক্সটা দিয়ে দিচ্ছি। সো আপনার যে কোশ্চেনটা আপনি আমাকে করছেন যে ট্যাক্স দুই ধরনের, আমি মনে করি ট্যাক্স আরো টাইপের হতে পারে। এট টাইমস এরকম হতে পারে যে বছরের ট্যাক্স হওয়ার কথা বা যে বছরে এটা আসলে ট্যাক্স হিসাবে আমার দেওয়ার কথা, প্রদেয় হবার কথা, আমি এর আগেই দিতে পারি, পে করতে পারি। দেয়ার আর সাম ইনস্ট্যান্সেস যেখানে ট্যাক্স অথরিটির নিয়ম অনুযায়ী আমি হলো ট্যাক্স থেকে ডেফার করতে পারি। ঠিক আছে, আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইয়েস স্যার। সো অনেক টাইপের ইস্যু আছে, অনেক টাইপের ইস্যু আছে। আবার ধরেন হচ্ছে বাংলাদেশের নিয়ম অনুযায়ী অনেকগুলা ইন্ডাস্ট্রিকে বিভিন্ন জায়গায় তারা যখন শিল্প কারখানা স্থাপন করে তাদেরকে আমরা একটা ট্যাক্স হলিডে প্রোভাইড করি, যে তোমাকে ট্যাক্স দিতে হবে বাট আগামী 10 বছর দেওয়া লাগবে না। সো হঠাৎ করে যখন তাকে আবার 11 নম্বর বছর থেকে ট্যাক্স দেওয়া শুরু করতে হয়, মেবি তার জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য তো আমরা যেটা করি, আমরা হয়তো বা ট্যাক্স দেওয়া লাগতেছে না বাট আমরা হয়তো বা প্রভিশনিং করে রাখতেছি। সো ট্যাক্সের হিসাবের মধ্যে আমরা অনেক টাইপের ভার্সন দেখতে পাই। আপনি অ্যাডভান্স ট্যাক্সও দেখতে পাবেন, আপনি ডেফার্ড ট্যাক্স দেখতে পারবেন,
আপনি হচ্ছে হলো এরকম ট্যাক্স প্রভিশনিং দেখতে পারবেন। আমি জাস্ট এক্সাম্পল গুলো বলতেছি, আমি কোশ্চেনটার জন্য অবভিয়াসলি পুরোপুরি প্রিপেয়ার্ড না, এবং আমাদের কোর্সটা তো আসলে কর্পোরেট ট্যাক্সের কোর্সও না। বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড সেটা হচ্ছে যে ট্যাক্স একটা পার্টিকুলার বছরে যেটা দেওয়া হচ্ছে, এটার মানে এই না যে ওই বছরের ট্যাক্সের লাইবিলিটি এখানেই শেষ। মাঝে মাঝে হচ্ছে ট্যাক্স ট্যাক্স ক্যান বি অ্যান অ্যাসেট যদি আমি অ্যাডভান্স পে করি, মাঝে মাঝে হচ্ছে আমি ট্যাক্স লাইবিলিটি আমাকে শোধ করতে হবে, বাট ফর দ্য টাইম বিং ইট ইজ ডেফার্ড। ঠিক আছে, মাঝে মাঝে আমি প্রভিশনিং করতেছি, তার মানে প্রভিশনিং একটা বাস্তবতা। ঠিক আছে, ডেফার করা এটা একটা বাস্তবতা, অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করা ফর সাম পার্টিকুলার সাইট এটাও একটা বাস্তবতা। ঠিক আছে, তো আমাদেরকে সবগুলা বুঝে করতে হবে। বাট এখানে আমি যেটা ইউজ করছি একটা সামারাইজ ভার্সন। ঠিক আছে, ট্যাক্স নামে একটা সামারাইজ ভার্সন, যেটা হলো ওই বছর ট্যাক্স এক্সপেন্স হিসাবে কত টাকা কি রিকগনাইজ করা হয়েছে। ঠিক আছে, Yes, sir. আর আপনি যদি আপনারা কি ট্যাক্সের কোনো কোর্স করছেন? জি স্যার, এখন ট্যাক্সেশন কোর্স করতেছি, বিজনেস করতেছেন? আপনাদের কে পড়াচ্ছে ট্যাক্সেশন? আনিস স্যার। ফ্যান্টাস্টিক। তো আপনি যে আমাকে কোশ্চেনটা করছেন এটা মোর হচ্ছে কর্পোরেট ট্যাক্সের একটা কোশ্চেন। ঠিক আছে, সো এটা আমার থেকেও আপনাদের আনিস স্যার বা অন্য সেকশনে যদি আই বিলিভ নাফিস নিচ্ছে, তো ওনাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন, ওনারা আমার থেকে আপনাদেরকে আরো অনেক ভালো অ্যান্সার দিতে পারবে। বাট রাইট নাও আমি আপনাকে এই টাইপের কিছু অ্যান্সার দিলাম যে ট্যাক্সের ব্যাপারগুলা একটু কমপ্লিকেটেড, বিকজ 3-4 ধরনের আইটেম আমরা দেখতে পারি: প্রভিশনিং, অ্যাডভান্স পেমেন্ট, ডেফার করা, এবং এগুলা খালি যে এরকম না যে ইনকাম স্টেটমেন্ট ইম্প্যাক্ট আছে, এগুলোর আবার রেসপেক্টিভ ব্যালেন্স শিট ইম্প্যাক্টও আছে। ঠিক আছে, রেসপেক্টিভ ব্যালেন্স শিট ইম্প্যাক্টও কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, ওকে। এবং ট্যাক্সের বিষয়গুলো আটটা বিষয় মাথায় রাখবেন। কান্ট্রি টু কান্ট্রি ট্যাক্সের ল ভেরি করে, ইভেন ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ডিফারেন্ট সময় ট্যাক্সের ল ভেরি করে। ঠিক আছে, সো যেই বছরের জন্য ট্যাক্স বানানো হচ্ছে ওই বছরের রেলিভেন্ট ল গুলাও মাঝে মাঝে জানাটা খুব দরকার। ঠিক আছে, তো আমি এতটুকু বলেই আপাতত রাখতেছি। সো আপনার যদি ফার্দার কোশ্চেন থাকে এই বিষয়ে, ইটস এ নাইস কোশ্চেন। মেবি আমি পুরোটা আসলে অ্যান্সার করতে পারিও নাই, আমি যতটুকু জানতাম মানে সামারাইজ করে অ্যান্সার করছি। এটা আপনাদের স্যার যারা আছেন ওনারা আরো বেটার আমার থেকে দিতে পারবেন। ঠিক আছে, সো এছাড়া কি কোনো কোশ্চেন আছে? আইটেম গুলো তো ইট লুকস প্রিটি ক্লিয়ার, তাই না? Yes, sir. পারফেক্ট। আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে, ভাই আমি আপনাকে বলি, আমার টার্গেট হচ্ছে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই জিনিসটা বের করা, ভ্যালু পার শেয়ার। আমার একটা টার্গেট হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো মডেলে ভ্যালু পার শেয়ার বের করা। দ্যাটস মাই টার্গেট। এই সেলটাতে যাওয়া হচ্ছে আমার আলটিমেট টার্গেট। ঠিক আছে, ফর দ্য টাইম বিং এজ ইউ ক্যান সি তারা বলতেছে যে প্রপার রেফারেন্সিং হয় নাই, ভ্যালু এখনো নাই। ইটস ফাইন, আমরা ইভেন্চুয়ালি এখানে যাব। আমরা ইভেন্চুয়ালি স্যার এই পার্টিকুলার জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করবো। দ্যাটস আওয়ার টার্গেট। লাইক লেট মি এটাকে আমি একটু বোল্ড করে দিই। আমাদের এখানে যেতে হবে ফ্রি ক্যাশ ফ্লো মডেলে। ঠিক আছে, ডিডিএম মডেলও আমাকে আলটিমেটলি এখানে যেতে হবে। এখন কথা হচ্ছে পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল ডেটা, যেগুলা মূলত হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট, এবং পাবলিক ডোমেইনে আরো কিছু ডেটা থাকে যেগুলো দিয়ে আমরা ডেটা ক্যালকুলেশন করতে পারি, যেটা আমি হালকা পাতলা দেখাইছি আপনাদের আগে। কথা হচ্ছে পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল ডেটা ইউজ করে আপনারা কিভাবে দ্রুততার সাথে আপনারা ভ্যালুয়েশনটা করতে পারবেন অ্যাজ পার ডিডিএম মডেল এন্ড অ্যাজ পার ফ্রি ক্যাশ ফ্লো মডেল, সেটা আমি দেখাবো। আমি আবারও বলতে চাই যে ভ্যালুয়েশনের কোনো ইউনিভার্সাল কোনো টেমপ্লেট নাই। দের ইজ নো টেমপ্লেট যেটা বলবে যে এটা দিয়েই করতে হবে। এখানে অ্যাজ অ্যান অ্যানালিস্ট আপনার অনেকগুলো চয়েস আছে। ঠিক আছে, তো আমি আর ওই দিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে, যেহেতু আপনারা এখনো সেকেন্ড ইয়ারে আছেন, আপনারা ফার্দার আরো সামনে অনেক কোর্স করবেন, বাট সেকেন্ড ইয়ারের আলোকে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব কিভাবে সবচেয়ে কম ডাটা ব্যবহার করে, খুব অল্প কিছু প্যারামিটার ইউজ করে আমরা কিভাবে একটা কোম্পানির ভ্যালুয়েশন করতে পারি। আচ্ছা, আমি এটা বলার আগে আমি আমার ব্যক্তিগত লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি মাঝখানে অ্যাডওয়ার্ডস বিজনেস স্কুলে ছিলাম 2 বছর, মাস্টার্স করতেছিলাম। তো ওইখানে আমাদের একটা কোর্স ছিল ইনভেস্টমেন্ট প্র্যাকটিকাম। আচ্ছা, কিরকম কোর্সটা আমি করতাম হচ্ছে আন্ডার গ্রেডের সাথে। আমি ছিলাম গ্রেড লেভেল স্টুডেন্ট, আমরা এটা করতাম হচ্ছে আন্ডার গ্রেডের সাথে। তো আন্ডার গ্রেডের স্টুডেন্টরা 4 মাসে তাদের ছিল 3 ক্রেডিট, আমরা এই কোর্সটা করতাম 8 মাস ধরে, 2 সেমিস্টার ধরে। করার পরে আমাদের 3 ক্রেডিট হইতো। বাট কোর্সে কি করা হইতো সেটা হচ্ছে অনেক আগে এক দল ভদ্রলোক তারা আমাদের অ্যাডওয়ার্ড স্কুল অফ বিজনেসকে 6 লাখ কানাডিয়ান ডলার দিছিল, ফ্রেশ ক্যাপিটাল দিছিল। এবং আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন যে ইনভেস্টমেন্ট কোর্সে লোকজন সিমুলেটেড ইনভেস্টমেন্ট করে, যে তারা হাইপোথেটিক্যালি শেয়ার বাই করে, মার্কেট প্রাইসের সাথে এটা দাম বাড়ে দাম কমে, এইভাবে তারা পোর্টফোলিও ম্যানেজ করা শিখায় বাইরের
দেশের অনেকগুলো বিজনেস স্কুলে, বাংলাদেশে ওটা নাই এখন, হবে হয়তো বা। বাট আমাদেরটা একটু ডিফারেন্ট ছিল ইন সেন্স, আমরা একদম রিয়েল ক্যাশ নিয়ে কাজ করতেছিলাম। আচ্ছা, সো আমাদের আগে ওইরকম 12 বছর ধরে এই ফান্ডটা চলতেছিল, স্টুডেন্ট ম্যানেজ ফান্ড, ঠিক আছে। তো আমরা যখন যাই, বাই দিস টাইম $6 লাখ কানাডিয়ান ডলারের এই ফান্ডটা বাড়তে বাড়তে এটা দাঁড়াইছিল প্রায় $19 লাখ। মানে 12-13 বছর এই পরিমাণে ইয়া হয়েছিল। আমরা যখন কোর্সটা শুরু করি তখন আমি অবাক হয়ে যাই যে অলরেডি আমাদের স্টুডেন্টদের এই ম্যানেজ পোর্টফোলিওতে অ্যারাউন্ড 80টার মতো কানাডিয়ান এবং আমেরিকান স্টক, কিছু বন্ড, ঠিক আছে, কিছু প্রেফার স্টক, ইভেন ইন্ডিয়ার এইচডিআইসি না এইচডিএফআই একটা ব্যাংক আছে, ওই ব্যাংকের পর্যন্ত স্টক তারা কিনে রাখছে। যেটা হয়তো প্রতি উইকে 2টা গ্রুপ আমরা প্রেজেন্ট করতাম, আমাদের ক্লাসের স্টুডেন্ট ছিল ধরেন 40 জনের মতো বা 42 জনের মতো, আমরা প্রেজেন্ট করতাম যে এই স্টকটা আমরা কিনতে চাই, এটা আমাদের পোর্টফোলিওতে অ্যাড করা লাগবে, অথবা আমাদের পোর্টফোলিওতে স্টকটা আছে, ইটস নট ওয়েল পারফর্মিং, আমরা এটাকে সেল করতে চাই। সো আমরা এরকম পিচিং করতাম, সাইটেড বানায় এটা নিতাম, পিচিং শেষে স্টুডেন্টরা ভোট দিত। এখন যদি এরকম হয়, ভোট 2 ধরনের, আমি হ্যাঁ অথবা না, অথবা হচ্ছে আমি ভোট দিব না, আমি ভোট নাও দিতে পারি, ঠিক আছে। এখন ধরেন 44টা স্টুডেন্ট আছে, ভোট পড়লো 30টা পক্ষে, তাহলে যে রিকমেন্ডেশন দিচ্ছে গ্রুপটা এটা অ্যাপ্রুভ, ঠিক আছে। দ্যাটস হাউ দ্য কোর্স ওয়েন্ট, ঠিক আছে। এখন ওই কোর্সে কাজ করতে গিয়ে আমি কিছু ভ্যালুয়েশন করছিলাম, আমি আপনাদের যা দেখাচ্ছি অলমোস্ট সেম টাইপের ভ্যালুয়েশন আমি করছি, স্মল প্যারামিটার ব্যবহার করে, অল্প কিছু প্যারামিটার ব্যবহার করে। বাট যেটা হয়েছিল সেটা আমি বলি, কানাডিয়ান মার্কেট ইটস এ ওয়েল স্টাবলিশ মার্কেট ইন এ সেন্স যে ইনফরমেশনের ফ্লো, এই ধরেন এখানে যে কোম্পানি ডাটাটা দেওয়া আছে এটা তো তার রিপোর্টিং ডাটা, তাই না, সেটা রিপোর্ট করছে দেখে আমি জানতে পারতেছি। বেশিরভাগ উন্নত দেশে যেটা দেখা যায়, অ্যানুয়াল রিপোর্টের রিলায়েবিলিটি যে লেভেলটা অনেক হাই, ইটস ভেরি হাই। তারা যদি বলে যে এই বছর আমাদের সেলস হচ্ছে 62 কোটি টাকা, আসলে এরকমের আশেপাশে কিছু একটা হবে, ঠিক আছে। তো একটা দেশ যেখানে আইনের শাসন আছে এবং যেখানে কন্ট্রাক্ট ল এনফোর্স করা হয়, ওই সকল দেশে এই টাইপের ভ্যালুয়েশন করে মজা আছে। বিকজ আমি 4টা কোম্পানির ভ্যালুয়েশন করছি, 4টাই ছিল কানাডিয়ান কোম্পানি। একটা ছিল হচ্ছে বেল রজার্স, টেলিকম সেক্টরের, একটা ছিল কস্টকো, এটা ছিল হচ্ছে বাংলাদেশের স্বপ্ন এগোরা টাইপের একটা কোম্পানি, একটা ছিল হচ্ছে সার্কেল কে, এটা হচ্ছে ধরেন 7-Eleven টাইপের কনভেনিয়েন্স স্টোর, চেইন অফ কনভেনিয়েন্স স্টোর। তো আমার একটা মনে আসতেছে না, তো আমি 4টা কোম্পানি ভ্যালুয়েশন করছিলাম, এবং আমি আসলে কোম্পানির ভিতরের জিনিসপাতি জানতামও না, বিকজ আই নেভার হ্যাড এন আইডিয়া, আমি কোম্পানির ভিতরের জিনিসপাতি জানতাম না, ঠিক আছে। সো আমি জাস্ট ডেটা ইউজ করে ভ্যালুয়েশন করছি, এবং আমি 4বারই আমি অবাক হয়ে গেছি যে আমি যে ভ্যালুটা বাইর করছি আমার এই সিম্পল কম ভেরিয়েবল ড্রিভেন প্যারামিটার গুলা দিয়ে, অ্যাকচুয়ালি ভ্যালু গুলা 10% প্লাস মাইনাসের মধ্যে ছিল। মানে শেয়ার মার্কেটে ওই শেয়ারের দামগুলা আমার বের করা ভ্যালুর 10% প্লাস মাইনাসের মধ্যে ছিল। সাচ ওয়াজ দ্য রিলায়েবিলিটি অফ অ্যানুয়াল রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট গুলো ওই লেভেলে রিলায়েবল ছিল। তো বাংলাদেশের মতো দেশে ভ্যালুয়েশন করাটা প্রবলেমেটিক ইন এ সেন্স যে আমাদের সামনে অ্যানুয়াল রিপোর্টে যেই ডেটাটা দেওয়া হচ্ছে এটা কোন লেভেলে রিলায়েবল, এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। এনিওয়েজ, সো এটা ছিল আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আমরা তাহলে এখন আমাদের টার্গেট কি স্যার? আমাদের আজকের কাছে টার্গেট হচ্ছে কিভাবে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, কিভাবে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের ডেটা, এটা হচ্ছে ব্যালেন্স শিট, কিভাবে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের ডেটা অবজার্ভ করে আমরা একটা কোম্পানির ভ্যালু বের করতে পারি অ্যাজ পার ডিডিএম, অ্যাজ পার ফ্রি ক্যাশ ফ্লো। আমি আবারও বলতে চাই এটা পরিপূর্ণ কিছু হবে না, that would give you an idea. Let's start then, ঠিক আছে। আচ্ছা, আমাদের কয়টা প্যারামিটার লাগবে? আমি যদি একটু ওয়ার্ড ফাইলটা ওপেন করি,
আপনারা কি ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন? Yes, sir. আমরা বলতেছি যে আমাদের বেশ কিছু প্যারামিটার লাগবে। ফার্স্ট যে প্যারামিটার ভ্যালুয়েশন করার জন্য এটাকে আমরা বলতে পারি এসজিআর। এসজিআর মানে হচ্ছে, আমাকে একটু সময় দেন, আমি একটা ফোন ধরতে হবে আমাকে। হ্যালো। Yes, sir. সো আমাদের কি কি প্যারামিটার লাগবে? ফার্স্টে লাগবে আমাদের এসজিআর, দ্যাট মিনস উই নিড দ্য সেলস গ্রোথ রেট। দেন আমাদের লাগবে ওপিএম। ওপিএম মানে হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। দেন আমাদের লাগবে হচ্ছে এনপিএম। এনপিএম মানে হচ্ছে নেট প্রফিট মার্জিন। তারপর লাগবে আমাদের এটিও। এটিও মানে হচ্ছে অ্যাসেট টার্নওভার। এটিও বলতে পারেন আপনি চাইলে। দেন লাগবে আমাদের ডিপিআর। ডিপিআর মানে হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। ঠিক আছে। দেন আমাদের লাগবে হচ্ছে কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি বের করতে আবার আমাদের কিছু জিনিস, এটার আবার কিছু ফাংশন আছে। উই উইল নিড টু নো দা রিস্ক ফ্রি রেট, দেন উই নিড টু নো দা মার্কেট রিটার্ন। ঠিক আছে। দেন উইল নিড টু নো দা মার্কেট রিটার্ন লাগবে, রিস্ক ফ্রি রেট লাগবে, আর লাগবে হচ্ছে Beta. বেটা। দেন উইল নিড দা কস্ট অফ ডেট, and finally we need the WCC, weighted average cost of capital. ওইখানে আমাদের লাগবে হচ্ছে বেসিক্যালি দুইটা জিনিস বা একটা জিনিস হলে চলবে, ওয়েট অফ ইকুইটি এন্ড ওয়েট অফ ডেট। সো আমরা যদি স্যার এই প্যারামিটার গুলো বাইর করতে পারি, মানে প্রোভাইডেড দ্যাট উই হ্যাভ গট দিস প্যারামিটারস, তাহলে আমরা দুইটা ভ্যালুয়েশন নামায় ফেলতে পারবো। কোন দুইটা? ডিডিএম ভ্যালুয়েশন করতে পারবো এবং আমরা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন করতে পারবো। তার মানে কয়টা ডেটা লাগতেছে? আসলে খুব অল্প লাগতেছে। সেলস গ্রোথ রেট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা কোথেকে আসবে জানেন? এই পাঁচটা আসবে হচ্ছে ফ্রম ইওর ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট। এই পাঁচটা আসবে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট থেকে। আর এইগুলা হচ্ছে লাইক কস্ট অফ ডেটও আপনার আসবে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট থেকে। কস্ট অফ ইকুইটি কিছু অংশ আমাদের অন্য ডেটা লাগবে। ঠিক আছে। সো মোটামুটি হচ্ছে আমাদের ডেটা লাগবে হলো 8টার মতো ডেটা বা 9টার মতো ডেটা। তো 8টা বা 9টা ডেটা যদি আমরা বের করতে পারি, আমরা মোটামুটি রিজনেবল লেভেলে এস্টিমেট করতে পারবো কত ভ্যালু হওয়া উচিত। এগেইন আমরা সবাই জানি যে ভ্যালু হচ্ছে এটা আমার একটা অ্যাসেসমেন্ট, আর প্রাইস হচ্ছে মার্কেটে এটা হলো গিভেন। ঠিক আছে। এবং আমাদের কাজ হচ্ছে এমন একটা ভ্যালু বের করা যেটার আলোকে আমরা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারি উইথ রেসপেক্ট টু দা প্রাইস। এই তো। ঠিক আছে। সো লেটস স্টার্ট। এগুলো খেয়াল রাখেন, আপনারা একটু মাথায় রাখবেন। এসজিআর লাগবে, ওপিএম লাগবে, এনপিএম লাগবে, অ্যাসেট টার্নওভার লাগবে, ডিভিডেন্ড পে আউট রেশিও লাগবে। ক্লিয়ার? Ji, sir. ওকে, ফাইন। তাহলে আমরা ক্যালকুলেশন গুলো শুরু করি। ঠিক আছে। আমি এগুলো মুছে দেই প্রথমে।
পারফেক্ট, লেটস ডু ইট। সেলস গ্রোথ রেট খেয়াল করে দেখেন, আমাদের সেকেন্ড ইয়ারে সেলস ছিল কত? 35 কোটি। ফার্স্ট ইয়ারে ছিল কত? অ্যারাউন্ড 31 কোটি। থার্ড ইয়ারে হচ্ছে কত? 53 কোটি। কেউ যদি আমাকে বলে যে সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ারে সেলস কতটুকু বাড়ছে, কিভাবে বের করবেন? সেকেন্ড ইয়ারের সেলস মাইনাস ফার্স্ট ইয়ারের সেলস ডিভাইডেড বাই ফার্স্ট ইয়ারের সেলস। সেকেন্ড ইয়ারের সেলস মাইনাস ফার্স্ট ইয়ারের সেলস ডিভাইডেড বাই ফার্স্ট ইয়ারের সেলস, ডান। 10%। এখন আমরা এটাকে টেনে দিলাম, ঠিক আছে? তাহলে প্রতি বছরটা বের হয়ে গেল, তাই না? ইয়েস স্যার। এখন আমরা আমাদের যে মডেল, খেয়াল করে দেখেন, আমরা এখানে যে ডেটাগুলো ইউজ করতেছি এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল ডেটা, আর ভ্যালুয়েশন কিন্তু করতে হবে হচ্ছে ফর দ্য ফিউচার, ঠিক আছে? ভ্যালুয়েশনে আমরা কিন্তু ফিউচারে যাব, তার মানে বর্তমান বা হিস্টোরিক্যাল ডেটা ইউজ করে আমরা ফিউচারটাকে কিছুটা প্রজেক্ট করার চেষ্টা করব। সো আমরা তো প্রতিটা আলাদা আলাদা বছরের সেলস গ্রোথ নিব না, আমরা নিব হচ্ছে একটা অ্যাভারেজ। সো অ্যাভারেজের ফর্মুলা কি? ভেরি সিম্পল, অ্যাভারেজ লিখতে হবে। কাদের অ্যাভারেজ স্যার? সেলস গ্রোথ গুলোর এভারেজ। জি, একটা বিষয় খেয়াল করেন, আমাদের ডেটা ছিল 5টা, আমাদের ডেটা ছিল স্যার 5টা, কিন্তু আমাদের গ্রোথ রেট কটা বেরিয়েছে? 4টা। কেন 4টা বেরিয়েছে? বিকজ প্রথম বছরের গ্রোথ রেট বলে তো কিছু নাই, তাই না? মানে প্রথম sir. থেকে দ্বিতীয় করলে দ্বিতীয়র গ্রোথ রেট বের হয়, এজন্য আমাদের একটা ডেটা মিসিং হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, ইয়েস স্যার। নাও উই আর গোইং টু ক্যালকুলেট ডিপিআর। বাই দ্য ওয়ে, ডিপিআর মানে কি আমি লিখে দিতাও। ডিপিআর মানে হচ্ছে কি স্যার? ডিভিডেন্ড পেআউট ডিভিডেন্ড রেশিও। পেয়ার রেশিও। আমি খুব সিম্পল ভাবে চিন্তা করি, দেখেন খেয়াল করেন আপনারা, এই একটু পরে দেখেন, প্রথম বছর যদি আমি বলি, প্রথম বছর আমার ইনকাম ছিল কত? 3,41,00,000। আমার ডিভিডেন্ড দিছি কত? আমি 1,99,00,000। তাহলে রেশিওটা কত ছিল? 1,99,00,000 টাকা ডিভিডেন্ড দেওয়া হয়েছে কত টাকা ইয়ার উপর? 1,99,00,000 টাকা ডিভিডেন্ড দেওয়া হয়েছে 3,41,00,000। 41,00,000 উপর। সো ইট ইজ মাই পে আউট রেশিও ফর দ্য ফার্স্ট ইয়ার। মানে প্রতি 100 টাকা ইনকাম জেনারেট করার পরে 59 টাকার মতো ডিভিডেন্ড পে আউট করে দেওয়া হয়েছে, এবং ডিভিডেন্ড পে আউট রেশিও মোরলেস এরকম ছিল 31, 37, 57, 56 whatever। সো এটা আমরা কি করব স্যার? এটা আমরা একটা এভারেজ নিব, ঠিক আছে? এভারেজে গেলাম, এগুলোকে ক্লিক করলাম, টান দিলাম, হয়ে গেল। তো দেখেন দুইটা বেসিক প্যারামিটার খেয়াল করেন। আমার কোম্পানি গত বছর যদি 100 টাকা বিক্রি করে, এর পরের বছর কত টাকা বিক্রি করার কথা? এই রেটে গেলে 120 টাকার মতো। আমার কোম্পানি যদি 100 টাকা মুনাফা অর্জন করে, অ্যারাউন্ড 38 টাকা কি করে? সে ডিভিডেন্ড আকারে পে করতেছে। দিয়ে দেয়, পে করে দেয়। আচ্ছা, এই টেমপ্লেটটা আমাদের এখানে আরো কিছু ভ্যালুয়েশন ছিল, তো এই টেমপ্লেটটা হয়তো বা আমাদের এখনই লাগবে তা না। আচ্ছা, এনিওয়েজ আমরা এখানে গিয়ে কাজটা করে ফেলি, সমস্যা নাই। নাকি এটা মুছে দিব? পরে এটা আবার আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে কিনা? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আমাকে আরো 1 মিনিট সময় দিবেন? আমাকে 2 মিনিট সময় দেন।
হ্যালো, ইয়েস স্যার। পারফেক্ট। আচ্ছা, সো আমরা যদি আমাদের ভ্যালুয়েশন প্যারামিটারে কি কি লাগবে আমরা যদি এখানে আবার যাই, খেয়াল করেন দুইটা বের হয়ে গেছে তাই না? সেলস গ্রোথ রেট ডান, ডিপিআর ডান, বাকি আছে আরো তিনটা, ওপিএম, এনপিএম আর হচ্ছে অ্যাসেট টার্নওভার, এই তো? ইয়েস স্যার। পারফেক্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি কি বের করবেন স্যার? অপারেটিং প্রফিট, তাই না? ইয়েস স্যার। আপনি এখানে খেয়াল করেন অপারেটিং প্রফিটটা, এটা মানে ওরা ওদের মধ্যে ডিফাইন করছে, বাট অপারেটিং প্রফিটটা কোথায় আছে? সেলস, সিওজিএস, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর হচ্ছে অপারেটিং প্রফিট, ঠিক আছে? ট্যাক্স কোথায় চার্জ করা হয়েছে? ট্যাক্সটা কোথায় চার্জ করা হয়েছে সবার শেষে গিয়ে? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি যদি বলি যে খেয়াল করে দেখেন, whenever you are making money you should pay what? ট্যাক্স। ট্যাক্স। ভালো করে খেয়াল করেন, ট্রেডিশনাল অ্যাকাউন্টেন্টরা যেটা করে বা যেটা আমরা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে যে সবগুলা আইটেম যখন নেট অফ হবে তারপর ওটার উপর আমরা কি চার্জ করব? ওটার উপর আমরা একটা ট্যাক্স চার্জ করব। দ্যাট সাউন্ডস ফাইন, বাট ফ্রম এ ভ্যালুয়েশন অ্যাঙ্গেল, কেউ যদি আমাকে বলে যে অপারেটিং প্রফিট মার্জিন কত, আমি যদি বলি যে অপারেটিং প্রফিট ভাগ হলো সেলস, এটা আসলে অনেক ওভার স্টেটমেন্ট। কেন ওভার স্টেটমেন্ট স্যার? বিকজ ইভেনচুয়ালি অপারেটিং প্রফিটের উপরও কিন্তু ট্যাক্স দেওয়া লাগতেছে, কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু বুঝতেছি না কত টাকা ট্যাক্স দেওয়া লাগতেছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? Whatever money I'm making out of my operation, I need to pay tax, and actually I'm paying tax on it, but এটা রিপোর্টিং করা হচ্ছে কোথায়? সবার শেষে গিয়ে। বুঝতে পারলাম কথা? এই যে ট্যাক্স নামে যে অ্যামাউন্টটা এখানে শো করা হচ্ছে, এটা কিন্তু একটা কোম্পানির অপারেটিং অ্যাক্টিভিটি থেকে যে ইনকাম আসে সেটার উপরও ট্যাক্স অ্যাডজাস্ট করা, তারপর কোম্পানির ফাইন্যান্সিয়াল কাজ থেকে যা আসতেছে সেটার উপরও কিন্তু ট্যাক্সের যে ইমপ্লিকেশন সবগুলা কভার করা হচ্ছে একটা আইটেম দ্বারা, সিঙ্গেল আইটেম দ্বারা, সেটা হলো ট্যাক্স, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে আমার অপারেটিং প্রফিট মার্জিন ভ্যালুয়েশনের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু লাইক সিম্পল অপারেটিং প্রফিট স্ল্যাশ সেলস, এটা নিয়ে কোশ্চেনটা হচ্ছে এরকম, তুমি যেহেতু অপারেটিং প্রফিটের সময় ট্যাক্সটাকে আনো নাই, তাহলে তুমি ওপিএম বা অপারেটিং প্রফিট মার্জিনকে তুমি ওভার এস্টিমেট করতেছো, এটাকে দূর করতে হবে। পয়েন্টটা কি ধরতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? I'm not Yes, sir. questioning the way accountants are preparing their income statement. I'm totally fine with that. What I'm saying, in case of valuation, আমাকে যদি বলে যে ওপিএম কত এবং আমি যদি বলি যে অপারেটিং প্রফিট স্ল্যাশ সেলস, এটা কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনের একটা ওভার এস্টিমেশন, বিকজ এই ইনকামটা, এই যে পার্টিকুলার ইনকামগুলো আমি যেগুলোকে ক্লিক করে দেখাচ্ছি, এই প্রতিটার উপরে কিন্তু ট্যাক্স আলটিমেটলি দেওয়া হচ্ছে নিচে গিয়ে, এখানে গিয়ে ট্যাক্স দেওয়া হচ্ছে, বাট এটার ইম্প্যাক্ট কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। বুঝতে পারলাম কথা? সো অপারেটিং প্রফিট মার্জিন বের করার যেটা ঝামেলা সেটা আমি বলি, অপারেটিং প্রফিট মার্জিন বের করা যেটা হচ্ছে আলটিমেট যেটা ইস্যু, সেটা হচ্ছে উই নিড টু টেক কেয়ার অফ হোয়াট? অপারেটিং প্রফিট মার্জিনের ক্যালকুলেশন করা যেটা ইস্যু, সেটা হচ্ছে আমাদেরকে এমন একটা মানে রিফর্মুলেশন করতে হবে, মানে আমার ইনকাম স্টেটমেন্টে যা দেওয়া আছে ওটাকে আমি এমনভাবে শেপ করব যাতে করে অপারেটিং প্রফিটের উপর হাইপোথেটিক্যালি ট্যাক্স কত ছিল আমি একটা আঁচ করতে পারি, আমি একটা অনুমান করতে পারি। পয়েন্টটা কি ধরতে পারছেন? ওকে, ফাইন। ইফ ইট ইজ দ্য কেস, তাহলে আসলে আমরা এখানে একটু রিফর্মুলেশন করব, রিফর্মুলেশন করে আমরা এগুলো বের করব। মানে বিষয়গুলো কঠিন না, বাট যুক্তিটা হচ্ছে এটা নরমালি আমরা কখনোই করব না যখন আমাদেরকে কেউ রেশিও বের করতে বলবে, বাট ইন টার্মস অফ ভ্যালুয়েশন আমাদেরকে এই অ্যাডজাস্টমেন্ট গুলো করে নিতে হবে। আচ্ছা, এখন আরো কিছু ইস্যু আছে আমি একটু বলতে চাই, খেয়াল করে দেখেন। গো টু আওয়ার প্রিভিয়াস ইনকাম স্টেটমেন্ট। তারা দুইটা আইটেমকে, এগেইন এগুলো হচ্ছে আমার ব্যাখ্যা বা আমাদের অ্যাকাউন্টিং এর নলেজের উপর ভিত্তি করে ব্যাখ্যা। একজন অ্যাকাউন্টেন্ট, কোম্পানির অ্যাকাউন্টেন্ট, সে ঠিক করে তার আইটেম গুলোকে সে কোন নামে সেগ্রিগেট করবে। ফর এক্সাম্পল, আমি ব্যক্তিগতভাবে মনে করি বা অসংখ্য ট্যাক্স বই আপনি পাবেন যেখানে আপনি পাবেন যে এই যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড, এটাও এক ধরনের অপারেশনের অংশ, ইউড ফাইন্ড ইট, ঠিক আছে? আদার ইনকাম, এটাও জেনারেলি অপারেটিং এর অংশ হিসেবে দেখানো হয়, ঠিক আছে? এই দুইটা ইনকামকেও তারা কিন্তু অপারেটিং অংশ হিসেবে দেখানো হয়। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমি আপনাদেরকে যে টেমপ্লেটটা দেখাচ্ছি বা যে ভ্যালুয়েশনের ফিলোসফিতে নিয়ে যাচ্ছি, এইখানে আমি একটা কারবারের যাবতীয় অ্যাক্টিভিটিকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি।
একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি আর একটা কি স্যার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আচ্ছা, তো আমার এই ইনকাম স্টেটমেন্টে অপারেটিং অ্যাক্টিভিটি কোনগুলা? এটার উত্তরটা হচ্ছে তাহলে ফাইন্যান্সিং বাদ দিয়া যা থাকবে সবই হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, খেয়াল করে দেখেন ইন্টারেস্ট ইনকাম এটা কোত্থেকে আসে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ইন্টারেস্ট ইনকাম জেনারেলি আসে আমার কিছু সারপ্লাস মানি ছিল, ওইটা আমি বন্ড টন্ডে বিনিয়োগ করছি, আই গট সাম মানি। সো সারপ্লাস মানির ব্যবহার থেকে ইন্টারেস্ট ইনকাম আসে। এবং লং টার্ম ফাইন্যান্সিং করতে গিয়ে আমি যখন বন্ড বা লোন নিই, ব্যাংক থেকে যখন লোন নিই, ওটার উপর আমার সুদ দেওয়া লাগে। সো আমার এই পার্টিকুলার যে ডেফিনেশন, আমাদের যে ফরম্যাটটা যেখানে আমরা অপারেটিং অ্যাক্টিভিটি এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি দুটো ভাগে ভাগ করতেছি, এটার মধ্যে এই দুইটা আইটেম ইন্টারেস্ট এক্সপেন্স এবং ইন্টারেস্ট ইনকাম এবং ইন্টারেস্ট এক্সপেন্স, এই দুইটাকে আমি বলতে চাই দিজ আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, আর এই আদার ইনকাম এবং প্রফিট পার্টিসিপেশন ফান্ডে যে কন্ট্রিবিউশন, আমি মনে করি এটা অপারেটিং প্রফিটের অংশ। তাহলে আমার যে রিফর্মুলেশনটা আমি করতে যাব, গিভেন দিস ডেটা পয়েন্ট, আমি যে রিফর্মুলেশনটা করতে যাচ্ছি বা রিশেপিং করতে যাচ্ছি, ওইখানে আমি দুইটা বড় বড় কাজ করব। একটা হচ্ছে ট্রেডিশনালি ওরা যেভাবে ডিফাইন করে দিছে অপারেটিং প্রফিটকে, আমি এখানে কিছু অ্যাড করব, এটা গেল একটা জিনিস। এবং 2 নম্বর, আমি যদি ট্যাক্সটাকে অ্যাডজাস্ট না করি আমার ওপিএম এটা হচ্ছে ওভার এস্টিমেটেড হবে, আই নিড টু টেক কেয়ার অফ দ্যাট। সো এটাও আমি করব। সো আমার এই পিএম ক্যালকুলেশন আমি দুইটা মেজর কাজ করতে যাচ্ছি। একটা হচ্ছে দা ওয়ে দিস ফার্মস অ্যাকাউন্টেন্ট ট্রিটেড অপারেটিং ইনকাম, আই এম নট দ্যাট স্যাটিসফাইড। আপনি হইতে পারেন, সেটা হইতে পারে, বাট আই এম নট দ্যাট স্যাটিসফাইড, সো আই এম গোইং টু চেঞ্জ ইট ইন এ ওয়ে। এটা গেল একটা। 2 নম্বর ইস্যু হচ্ছে এই যে ট্যাক্সটা, এই ট্যাক্সটা তো সবগুলো অ্যাক্টিভিটির সমন্বয়ে। So I need to know properly how much money or how much tax had been paid only for the operation purpose. Then আমি একটা আফটার ট্যাক্স অপারেটিং প্রফিট বের করব। আপনি কোনো অ্যানুয়াল রিপোর্টে পাবেন না যেখানে তারা বলে যে আফটার ট্যাক্স অপারেটিং প্রফিট। নোবডি সেজ দ্যাট আফটার ট্যাক্স অপারেটিং প্রফিট, বাট আমরা এখানে এরকম একটা কনসেপ্ট ইউজ করার চেষ্টা করব যেটার নাম হবে আফটার ট্যাক্স অপারেটিং প্রফিট। ঠিক আছে, সো আমি যা যা বলছি এগুলো কি বুঝতে পারছেন আমার যে হাইপোথিসিস গুলা? Have you understood that? জি স্যার। Perfect. If you have understood that, then let's go to the our calculation part. আচ্ছা, আমি যেটা করলাম খেয়াল করে দেখেন, সেলস, সিওজিএস, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স সব আগের মতোই আছে। এটাকে আমি একটা নতুন নাম দিছি, এটা নাম দিছি আমি কোর অপারেটিং প্রফিট। মানে আমাদের আগের যে অংশটা ওইখানে দেখেন এটাকে বলতেছিল অপারেটিং প্রফিট, আমি এটাকে নাম দিছি হচ্ছে কোর অপারেটিং প্রফিট। ঠিক আছে, কোর অপারেটিং প্রফিট। আমি একটু ব্যাখ্যা করলে একটু ক্লিয়ার হবে, একটু ব্যাখ্যা করি ভালো করে। ধরেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটা আমাদের মার্কেটে একটা লিস্টেড কোম্পানি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 34 থেকে 35টা সমুদ্রগামী জাহাজ আছে, ওরা বাংলাদেশ সরকারের পক্ষ হয়ে কার্গো পরিবহন করে। ঠিক আছে, সো ওই কার্গো পরিবহন করে ওর যে ইনকামটা আসে, এটা কি ধরনের ইনকাম? অবভিয়াসলি ইটস এ কোর ইনকাম। দ্যাট ওয়াজ হোয়াট দিস ফার্ম ওয়াজ এস্টাবলিশড টু ডু, তাই না? আপনি পল্টনের দিকে দেখবেন যে বিশাল বড় একটা বিল্ডিং বানাইছে ওরা 5 বছর আগে, নাম হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ভবন, 20-22 তলা, বিশাল বড় বিল্ডিং। জমি ছিল সরকার থেকে হয়তো অল্প দামে পাইছিল, এখন বিল্ডিং বানায় ফেলছে। এখন এত বড় বিল্ডিং তো লাগবে না, ওরা কি করবে? এটাকে ভাড়া দিবে। সো মতিঝিল পল্টনে ব্যবসায়িক পারপাসে ভাড়া দিলে তো আপনি বুঝতেই পারতেছেন কি পরিমাণে ভাড়া আসতে পারে। এখন এই যে ভাড়া থেকে যে ইনকামটা আসতেছে, এটা কি তার নেট ইনকামকে হিট করবে না? অবভিয়াসলি ভাড়া থেকে ইনকাম তো ইভেন্চুয়ালি একটা ইনকামই, তাই না? ইয়েস স্যার। সো ওইটাকে আমি কোন নামে লিখবো? এটাকে আমি অপারেটিং বলতে চাই, বাট এটাকে আমি হয়তোবা কোর বলবো না, আমি এটাকে বলবো হয়তোবা নন কোর অপারেটিং প্রফিট, বাট ইট শুড বি দেয়ার। সো যদি ধরেন যদি এটা যদি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অ্যানুয়াল রিপোর্ট হয়ে থাকে, যদি এটা না, তাহলে এই যে ভাড়া থেকে যে ইনকামটা, এটাকে আমি অপারেটিং বলতেছি, বাট এটাকে আমি আর কোর বলতেছি না। ঠিক আছে, এটা হচ্ছে নন কোর টাইপের। গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। আপনারা দেখেন নাই বিভিন্ন অ্যানুয়াল রিপোর্টে লেখা থাকে উপভাড়া, আমি শিওর আপনারা অঙ্কটঙ্ক করার সময় পাইছেন উপভাড়া। উপভাড়াটা আসলে কি? এটা কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি? নো, ইটস নট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তাহলে এটা আসলে কি? এটা না হচ্ছে পিওরলি অপারেটিং, না এটা হচ্ছে ফাইন্যান্সিং, ইট ফিটস সামওয়্যার ইন বিটুইন, বাট ইট শুড গো টু দ্য অপারেটিং প্রফিট সেগমেন্ট। আচ্ছা, এট দ্য সেম টাইম ধরেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 200 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে রাখছে তারা ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে করে রাখছে, ওইখান থেকে সুদ আসে না? ওই সুদটা কোথায় যাবে? এই সুদটা হচ্ছে খুব সম্ভবত ট্যাক্স অন ইন্টারেস্ট ইনকাম। এটা কি কোনোভাবে অপারেশন? না,
এটাকে আমরা অপারেশন বলতে পারি না, ইটস মোর ইনফ্লো কামিং ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ইউ গট মাই পয়েন্ট? সো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা অপারেশনকে হাইপোথেটিক্যাল, अगेन these are my explanations or these are the explanations of some accounting text, mostly Penman text, but আমার কাছে মনে হইছে ওভার টাইমে যে these are more like better solutions. So what I'm trying to say is that আমরা যেটা করতেছি সেটা হলো সেলস থেকে সিওজিএস বাদ দিয়ে গ্রস প্রফিট বের করলাম, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে we ended up with the কোর অপারেটিং প্রফিট। কোরের পরে আমরা আদার ইনকামকে যোগ করলাম, আর অবভিয়াসলি এটা নিয়ে কোনো ডাউট নাই, ওয়ার্কারদের প্রফিট পার্টিসিপেশন ইজ ডেফিনেটলি ইজ অপারেটিং অ্যাক্টিভিটি। আচ্ছা, তো এইগুলো যোগ বিয়োগ করে আমি যেটা পেলাম, এগুলো যোগ বিয়োগ করে আমি যদি এটাকে মুছে দিই, এই পার্টিকুলার জায়গাটাকে আমি কিভাবে এটা পাচ্ছি, বা না বুঝলে কোশ্চেন করেন, বাট আপনারা শুনতে থাকেন, শোনার পরে দেখবেন যে বুঝা ফেলবেন, সমস্যা নাই, ইটস প্রিটি সিম্পল। সো আমি কোর অপারেটিং প্রফিট বের করার পরে আরো দুইটা আইটেম যেটা ওরা অপারেটিং এ আনে নাই, আমি ওদেরকে নিয়ে আসলাম। আদার ইনকাম এটা যোগ হবে, আর কন্ট্রিবিউশন টু পিপিএফ এটা বাদ যাবে। সো আমার ক্ষেত্রে অপারেটিং প্রফিট হচ্ছে এইটা, কোর অপারেটিং প্রফিট প্লাস আদার মাইনাস হচ্ছে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড, এটা বাদ দিলাম। বাদ দিয়ে এটাকে আমি সরি বাদ দিয়ে এটাকে আমি বাকিটার জন্য আমি টান দিয়ে ইয়ে করলাম। সো আমরা অঙ্কটা শুরু করব এখান থেকে, অপারেটিং প্রফিট। খেয়াল করে দেখেন আমাদের অপারেটিং প্রফিটটা আমাদের আগেরটা থেকে একটু ডিফারেন্ট। খেয়াল করেন আমাদের যেটা গিভেন ডাটা ছিল, ওই গিভেন ডাটাতে এই টাকাকেই এইগুলাকে অপারেটিং প্রফিট বলা হচ্ছিল, এইটাকে। বাট আমরা বলতেছি যে না, আমাদের অপারেটিং প্রফিট আসলে এত। আচ্ছা, হোয়াট এভার। তো এটার একটা প্রবলেম সলভ হইলো, বা একটা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করলাম। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য ট্যাক্স? খেয়াল করে দেখেন ট্যাক্স তো অলরেডি কি হয়েছে স্যার, রিপোর্ট করা হয়েছে না? এই দেখেন এখান থেকে নিয়ে আসছি আমরা, এটা হলো ট্যাক্স যেটা পে করা হয়েছে বা রিকগনাইজ করা হয়েছে, দ্যাটস দ্য ট্যাক্স। এখন আমি বলার চেষ্টা করতেছি ট্যাক্সের মধ্যে অপারেটিং কাজেরও একটা রোল আছে, এটার মধ্যে কি আছে স্যার, ফাইন্যান্সিং কাজেরও কি আছে, একটা রোল আছে। আমার এই ট্যাক্সের মধ্যে অপারেটিং এবং ফাইন্যান্সিং দুইটা কাজেরই কি আছে, দুইটা কাজেরই এক ধরনের রোল আছে। তাহলে আমার কি করা উচিত? সেপারেট করতে হবে। অবভিয়াসলি আমার ট্যাক্সটাকে সেপারেট করতে হবে হাইপোথেটিক্যালি, যে আমরা যদি বের করতে পারি যে অপারেটিং কাজে ট্যাক্স কতটুকু আর নন অপারেটিং কাজে ট্যাক্স কতটুকু, এবং আমি যখন অপারেটিং প্রফিট বের করব ইট শুড বি আফটার ট্যাক্স, না হলে আমার অপারেটিং প্রফিট মার্জিনটা ওভার এস্টিমেটেড হবে। এটা আমি আবারও বললাম আপনাদেরকে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন ট্যাক্স কত দেওয়া হয়েছে, ট্যাক্স চার্জ করা হয়েছে এই পরিমাণে, তাই না? এই পরিমাণে ট্যাক্স চার্জ করা হয়েছে, ভালো কথা। এখন আমি যেটা করব, আমি একটা রিফর্মুলেশন করব। আচ্ছা, কিভাবে করব এটা যাওয়ার আগে আমাকে কিছু ক্যালকুলেশন করে নিতে হবে। আগে এটা করার জন্য কিছু ক্যালকুলেশন আমাকে করে নিতে হবে। আচ্ছা, ট্যাক্স রেট কিভাবে বের করা যায়? খেয়াল করেন আমার ট্যাক্স কত প্রথম বছরে, 1,90,00,000, আর আমার কর পূর্ববর্তী ইনকাম কত, আর্নিং বিফোর ট্যাক্স কত, 5,31,00,000। সো আমি আবারও বলি, আমি যদি আমার রিপোর্টেড ট্যাক্সকে আমি যদি কর পূর্ববর্তী মানে ইবিট দ্বারা ভাগ করি, আমি ট্যাক্স রেটটা পেয়ে যাব। এভাবে প্রত্যেক বছর আমি কি পেয়ে গেলাম, ট্যাক্স রেটটা পেয়ে গেলাম। বুঝতে পারলাম? আমি আবারও বলি, আমি এটা মুছে দিচ্ছি। আমি ইনকাম স্টেটমেন্টে যাব, যাওয়ার পরে আমি এটা হলো আমার ট্যাক্স যেটা রিকগনাইজ করা হয়েছে ফার্স্ট ইয়ারে, এটাকে ভাগ করব ওই বছরেরই কর পূর্ববর্তী ইনকাম দিয়ে। ভাগ করলে আমি একটা রেট পাবো। এটাকে আমি যদি করে দিই সবগুলো ক্যালকুলেশন হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলেন, আমরা যে বলতেছিলাম আমাদের ইনকাম স্টেটমেন্টে গিয়ে আমি কয়টা কাজকে আমি বলছিলাম ফাইন্যান্সিং বা নন অপারেটিং, বলেন তো? আমি কয়টা কাজকে ফাইন্যান্সিং বলছিলাম বা নন অপারেটিং বলছিলাম?
আমি বলছিলাম যে ইন্টারেস্ট Interest ইনকাম income. এবং ইন্টারেস্ট এক্সপেন্স এই দুইটা কোনোভাবে অপারেটিং না, বাকিগুলা যেগুলো ট্যাক্স ক্যালকুলেশন আগে যেগুলো যেগুলো ঘটছে সবগুলো হচ্ছে অপারেটিং। আচ্ছা, এখন আমি যেটা করব, আপনি দেখেন আইটেমটা দেখেন, দুইটা নামগুলো দেখেন। ট্যাক্স অন ইন্টারেস্ট ইনকাম নামে একটা আমি আইটেম ক্রিয়েট করছি, ট্যাক্স অন ইন্টারেস্ট এক্সপেন্স নামে আমি আরেকটা আইটেম ক্রিয়েট করছি। বাই দ্য ওয়ে এগুলো কিন্তু রিপোর্টেড না, এগুলো হচ্ছে আমি আমার মতো করে ভ্যালুয়েশন করার জন্য আমি করে নিচ্ছি, ঠিক আছে? এটা কিভাবে কাজ করবে খেয়াল করে দেখেন। প্রথম বছর ইকুয়াল টু দিলাম, প্রথম বছর আপনি খেয়াল করবেন, প্রথম বছর আপনি ইন্টারেস্ট ইনকাম কত টাকা আর্ন করছেন? 1,83,00,000 টাকা। আপনার ট্যাক্স রেট কত? 35%। তাহলে হাইপোথেটিক্যালি এটার উপর আপনি কত টাকা ট্যাক্স দিয়েছেন? হাইপোথেটিক্যালি খেয়াল করে দেখেন, আপনি সুদ আয় করছেন 1,83,00,000, আর আমি বলতেছি প্রথম বছর আপনার ট্যাক্স হচ্ছে প্রথম বছর আপনার ট্যাক্স হচ্ছে 100 টাকা ইনকামে 35 টাকা। সো আপনি যদি 1,83,00,000 টাকা ইনকাম করেন ইন্টারেস্ট ইনকাম বাবদ, ওটার উপর ট্যাক্স আপনি কত টাকা দিয়েছেন? ওটার উপর ট্যাক্স আপনি দিয়েছেন 35% করলে 65 লক্ষ টাকা। ক্লিয়ার? জি স্যার। ফাইন। সো এটাকে আমরা টেনে দিচ্ছি, ইনফ্যাক্ট দেওয়া আছে, বাকিগুলা হয়ে গেল। আচ্ছা, সেম ইন্টারেস্ট এক্সপেন্স আইটেমটা কত? ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকার জন্য খেয়াল করেন। ইন্টারেস্ট এক্সপেন্স বা সুদ বাবদ খরচ 3,11,00,000 টাকা। খরচ কি ট্যাক্স বাঁচায় না ট্যাক্স অ্যাড করে? ট্যাক্স আচ্ছা বাঁচায়। জি, কিন্তু রেট তো সেম থাকবে। সো এটা হলো আমার আইটেমের অ্যামাউন্ট, আর আমার ট্যাক্স রেট কত ছিল? ওই বছরে ছিল এটা 35%। সো খুব সম্ভবত ওই বছরে 1,11,00,000 টাকা ট্যাক্স সেভ হয়েছে এটা বাবদ। এ পর্যন্ত কি বুঝতে পারছি? ইয়েস স্যার। পারফেক্ট, ভেরি গুড। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি তো অলরেডি জানি ট্যাক্স কত টাকা আমি দিছি বা কত টাকা রিকগনাইজ করছি। আমি যেটা জানি না সেটা হচ্ছে অপারেটিং এ কত আর নন অপারেটিং এ কত। পয়েন্টটা ধরতে পারতেছেন? ট্যাক্স কত রিকগনাইজ করা হয়েছে ওটা তো আমি জানি, ওটা নিয়ে কিন্তু কোনো ডাউট নাই। যেটা নিয়ে ডাউট আছে সেটা হচ্ছে এটার মধ্যে স্প্লিটটা কিভাবে হবে। আচ্ছা, দেন আমরা বললাম স্প্লিটটা কয় কারণে হতে পারে? স্প্লিটটা কয় কারণে হবে? দুইটা আইটেম পাইছি। কোন দুইটা আইটেম? যেগুলো ফাইন্যান্সিং আইটেম। কোন দুইটা? ইন্টারেস্ট ইনকাম আর ইন্টারেস্ট এক্সপেন্স। তো আমরা যেটা করলাম, হাইপোথেটিক্যালি ওদের উপর ট্যাক্স কত হইতে পারে এটা আমরা বের করলাম, ঠিক আছে? আচ্ছা, এবার একটা সিম্পল একটা ঐকিক নিয়মের অঙ্কতে আসেন আপনারা। হয় না, একদম সিম্পল একটা অঙ্কতে আসেন। ধরেন ট্যাক্স রিপোর্টেড হয়েছে 100 টাকা, ঠিক আছে? দেন আমি দুইটা অ্যাক্টিভিটি বাইর করলাম যেগুলো ফাইন্যান্সিং। ট্যাক্স সেভিংস অন ইন্টারেস্ট এক্সপেন্স হইল ধরেন 20 টাকা, আর ট্যাক্স পেইড অন ইন্টারেস্ট ইনকাম এটা হচ্ছে ধরেন হলো 10 টাকা। কেউ কি আমাকে বলতে পারবেন তাহলে ট্যাক্স অন অপারেটিং অ্যাক্টিভিটি কত? টোটাল ট্যাক্স দেওয়া হয়েছে এত, এবং আমি দুইটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি দেখাইলাম। কেউ কি আমাকে বলতে পারবেন যে তাহলে ট্যাক্স অন অপারেটিং অ্যাক্টিভিটি কত? So 90. যেটা করতে হবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? সো 100 হচ্ছে আমার রিপোর্টেড ট্যাক্স। আচ্ছা, সেভিং মানে কি? ট্যাক্স কমায় না বাড়ায়? কমায়। সেভিং মানে হচ্ছে ট্যাক্সটাকে ও কি করতেছে? সেভিং মানে হচ্ছে ট্যাক্সটাকে সে কমায় দিচ্ছে, তাই না? সেভিং মানে হচ্ছে ট্যাক্সটাকে সে কমায় দিচ্ছে। সো যেটা করতে হবে ঠিক ব্যাকওয়ার্ড চিন্তা করতে হবে। যেটা ট্যাক্স কমাইছে এটাকে যোগ করতে হবে, যেটা ট্যাক্স বাড়াইছে ওটাকে কি করতে হবে স্যার? বাদ দিতে হবে। ট্যাক্স কমাইছে কোনটা? ট্যাক্স কমাইছে হচ্ছে এইটা, ট্যাক্স সেভ করছে, এটাকে কি করতে হবে স্যার? যেটা ট্যাক্সকে কমাইছে এটাকে কি করতে হবে? যোগ করতে হবে। যেটা ট্যাক্স কমাইছে এটাকে যোগ করতে হবে, আর যেটা ট্যাক্স বাড়াইছে ওটাকে
বাদ কমাতে দিতে হবে। বাদ দিতে হবে। সো 20 টাকা এটা ট্যাক্স কমাইছে না বাড়াইছে? ট্যাক্স কমাইছে। 20 টাকা ট্যাক্সটা সেভ করছে না, তাই না? 20 টাকার অ্যামাউন্টটা আমার ট্যাক্সটাকে সেভ করছে, মানে কমিয়েছিল, তাই না? তাহলে কি করতে হবে? এটাকে উল্টা কাজটা করলে কি করতে হবে? যোগ করতে হবে। উল্টা কাজটা করলে এটাকে যোগ করে দিতে হবে। আচ্ছা, আর আমি ট্যাক্স দিয়েছি কত? 10 10 টাকা, টাকা। ঠিক আছে? এই ট্যাক্সকে বাড়িয়েছিল, কিন্তু এখানে উল্টা কাজটা করতে হবে, তাহলে কি মাইনাস করতে হবে। তাহলে কত আসে এখানে? যোগ বিয়োগ করলে কত আসে? 110। এবার আমি হিসাবটা মিলাই দেখাই, দেখেন আপনাকে, খেয়াল করে দেখেন। ট্যাক্স অন অপারেটিং অ্যাক্টিভিটি আমি যদি বলি 110, ঠিক আছে? এবার আপনি রেগুলার কাজটা করেন, বাদ দেন হচ্ছে সেভিংস, বাদ দেন ট্যাক্স সেভ, বাদ দেন। ট্যাক্স সেভ কত ছিল? 20 টাকার। আর যোগ করেন হচ্ছে স্যার ট্যাক্স যেটা পে করছেন সেটা কত ছিল? 10 টাকা। এই যোগ বিয়োগ করলে কোথায় থাকে না, কোথায় গিয়ে থামেন আপনি দেখেন তো? এই যোগ বিয়োগ করলে আলটিমেট রেজাল্টটা কত হয়? 100 আসে না? জি। তার মানে কি? তার মানে একটু কনফিউজিং হলো, আমরা যদি এই মানে হাউ ক্যান আই সে উল্টা কাউন্টিংটা করি, তাহলে কিন্তু আমি আমার জায়গা মতো যেতে পারবো। বুঝতে পারছেন কথা? দেখেন আমাদের এখানে বর্তমানে 3টা জিনিস জানা আছে। রাইট নাও উই নো দিস 3 থিংস। আমাদের অজানা মান কোনটা? আমাদের অজানা মান হচ্ছে এইটা। এটা বের করার উপায়টা কি? এটা বের করার উপায় হচ্ছে ঠিক উল্টা কাজটা করা। যে কাজটা আমার ট্যাক্স সেভ করছিল ওটাকে যোগ করবেন, যেটা আপনি ট্যাক্স পেমেন্ট করছেন ওটাকে আপনি কি করবেন? বাদ দিবেন। বাদ দিলে মানে ঠিক উল্টা কাউন্টিংটা করলে আপনি জায়গা মতো যেতে পারবেন। এবং এটা যে শুদ্ধ হয়েছে এটার প্রমাণটা আমি এখানে দেখালাম। এটা যে শুদ্ধ হয়েছে এটার প্রুফটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এই কাজটা আমরা এখন কোথায় করব? সেম কাজটা আমরা এখন আমাদের যে এক্সেল আছে ওইখানে গিয়ে কাজটা করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এবার আসেন ট্যাক্স অন অপারেটিং প্রফিট, এটা কি কোথাও ছিল বলা? Has it been reported anywhere? No, it's not reported. রিপোর্ট কোনটা হইছে? এটা হইছে, এটা আমরা জানি। এই লাল দাগ দেওয়াটা আমরা জানি, এই দুইটা আমরা জানতাম না, আমরা এটা বের করছি হাইপোথেটিক্যালি। সো হোয়াট উই আর গোইং টু ডু ইজ দ্যাট ট্যাক্স রিপোর্টেড, এটা যোগ, এটা ঢুকলো প্রথমে। এখন ট্যাক্স অন ইন্টারেস্ট ইনকাম, এটা কি করছিল? ট্যাক্সকে বাড়িয়ে দিয়েছিল, কি করতে হবে? এটাকে বাদ দিতে হবে। আর ট্যাক্স অন ইন্টারেস্ট এক্সপেন্স, ট্যাক্স সেভ করছিল, এটাকে যোগ করতে হবে। এই যোগটোগ করলে যা থাকবে এটাই হবে কি স্যার? এটাই হচ্ছে আমার যোগটোগ করলে এটাই হবে কি স্যার? এটাই হবে আমার হাইপোথেটিক্যাল ট্যাক্স অন হোয়াট? অপারেটিং প্রফিট। এটা ডিরেক্টলি করা যাবে না, এটা আমাকে বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা আমাদের লাস্ট পার্টে চলে আসছি। খুব সিম্পল, দেখেন আমরা তো জানি আমাদের অপারেটিং প্রফিট কত, তাই না? কোথায় আছে এটা? এই হচ্ছে আমাদের অপারেটিং প্রফিট। এবার আমরা কি জানি? ট্যাক্স কত হাইপোথেটিক্যাল সেটা আমরা জানি, তাই না? ইয়েস স্যার। বাদ দিলে কি পাওয়া যাবে? খেয়াল করে দেখেন, আইটেমের নামটা দেখেন। আইটেমের নামটা হচ্ছে আফটার ট্যাক্স অপারেটিং প্রফিট। এটা কোথাও রিপোর্ট করা হয় নাই, এটা আমরা বের করে নিছি। ক্লিয়ার? ইয়েস স্যার। এটা কোথাও বলা হয় না, এটা আমাদেরকে বের করে নিতে হয়েছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটার নাম আসলে পিএম ক্যালকুলেশন দিলে প্রপার হবে না, এটার নাম দেওয়া হচ্ছে রিফর্মুলেশন। এই যে কাজটা আমরা করছি এটাকে আমরা বেসিক্যালি আপনারা যখন পরবর্তী সময় পড়াশোনা করবেন জানতে পারবেন এর নাম হচ্ছে রিফর্মুলেশন। তার মানে গিভেন একটা স্টেটমেন্টকে আমি আমার মতো করে শেপে নিয়ে গেছি সো দ্যাট আমি আমার গুরুত্বপূর্ণ ভ্যালুয়েশন প্যারামিটার গুলো বের করতে পারি। এবং সবচেয়ে বেশি ঝামেলা এটা নিয়ে ছিল, এটা মোটামুটি হয়ে গেছে, সো আই এম ভেরি হ্যাপি। সো লেটস ডু ইট দেন। ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন, এটা তো খুব সিম্পল না? ফর্মুলাটা কি হবে? নরমালি আমরা ট্যাক্স বইতে কি পাই? নরমালি আমরা ট্যাক্স বইতে পাই অপারেটিং প্রফিট ভাগ সেলস, তাই না? আমরা এখন কোনটা নিব? আমরা নিব হলো আফটার ট্যাক্স অপারেটিং প্রফিট ভাগ হোয়াট? সেলস। দ্যাটস দ্য ডিফারেন্স, ঠিক আছে? এটাই হলো বেসিক ডিফারেন্স। সো এটার প্রতি বছরটা নিলাম, নেওয়ার পর আমরা কি করলাম? এভারেজ করলাম 12%। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে এবার আসেন আবার আমরা ইয়াতে চলে যাই, আমাদের হচ্ছে ওয়ার্ড ফাইলটাই চলে যাই। কি কি জানি আমরা? এসজিআর জানি, ওপিএম জানি, ডিপিআর জানি, তাই না? এখনো বাকি আছে কয়টা? এনপিএম বাকি আছে, অ্যাসেট টার্নওভার বাকি আছে। ফাইন। এনপিএম বের করাটা খুব সিম্পল, বিকজ ট্যাক্সের কোনো ঝামেলা নাই। ঝামেলা নাই মানে কি? নেট প্রফিট মানে কি? ট্যাক্স অলরেডি কি হয়েছে? ট্যাক্স অলরেডি অ্যাডজাস্ট করাই আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই।
সো ইকুয়াল টু দিলাম, নেট প্রফিট কোথায় আছে? এখানে নাই, কিন্তু নেট প্রফিট আছে হচ্ছে আমাদের আগের ইয়াতে টেমপ্লেটে, দেখেন এই যে নেট প্রফিট, তাই না? ভাগ করবেন কি দিয়ে? সেলস ছাড়া। সেলস দিয়ে। সো এই হচ্ছে নেট প্রফিট মার্জিন আমার ফার্স্ট হিস্টোরিক্যাল ইয়ারের। 10 দিলাম, মোটামুটি আমার এটা বের হয়ে গেল অ্যাভারেজ। তাহলে দেখেন আমার আরেকটা ভেরিয়েবল যেটা হচ্ছে আমার নেট প্রফিট মার্জিন, এটাও আমার বের হয়ে গেল। বাকি রইল কি স্যার? অ্যাসেট টার্নওভার। এ পর্যন্ত যা যা বলছি মেবি আপনারা প্রথমবার শুনতেছেন, একটু কনফিউজিং হতে পারে, বাট দ্যাটস হাউ দ্য স্ট্যান্ডার্ড প্যাটার্ন গোস। মোটামুটি কি বুঝতে পারছেন আপনারা? ইয়েস স্যার। পারফেক্ট। আচ্ছা, এখন ইস্যুটা দাঁড়াচ্ছে যে আমার অ্যাসেট টার্নওভার কত হবে। এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার অ্যাসেট টার্নওভার কত হবে। ফাইন। আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলবেন কি নরমালি অ্যাসেট টার্নওভারের ফর্মুলা কি? নিট সেলস ডিভাইডেড বাই অ্যাসেট। সেলস ডিভাইডেড বাই অ্যাসেটস। অ্যাসেট। ফাইন, এটা হচ্ছে আমাদের অ্যাসেট টার্নওভার। আচ্ছা, এখন এগেইন আমরা যেরকম ইনকাম স্টেটমেন্ট পড়ার সময় আমরা যেরকম ধরেন দুইটা থিমে ভাগ করছিলাম, অপারেটিং অ্যাক্টিভিটি এবং কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ঠিক তেমনি আপনি খেয়াল করে দেখেন, আমি যদি ব্যালেন্স শিটে যাই, ক্যান ইউ সি দ্য ব্যালেন্স শিট নাও? ইয়েস স্যার। ওকে, এখন ব্যালেন্স শিটের মধ্যেও স্যার প্রত্যেকটা আইটেম সবগুলো যে অপারেশনে হেল্প করে তা না, কিছু আছে ফাইন্যান্সিং টাইপের। ব্যালেন্স শিটের মধ্যেও কিছু আইটেম কি থাকে স্যার? ফাইন্যান্সিং থাকতে পারে। আচ্ছা, তার মানে মনে রাখবেন ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা যখন অ্যাসেট টার্নওভারকে ডিফাইন করব, আবারও বলি ভ্যালুয়েশনের সময় আমরা যখন স্যার অ্যাসেট টার্নওভারকে ডিফাইন করব, আমাদের ফর্মুলাটা এরকম হবে না যে সেলস ভাগ অ্যাসেট, না, এটা ফর্মুলাটা হবে কি স্যার? সেলস ভাগ কি? অপারেটিং অ্যাসেট। সেলস ভাগ কি? অপারেটিং অ্যাসেট। অপারেটিং অ্যাসেট। ইউ গট ইট? ভ্যালুয়েশনের সময় অপারেটিং প্রফিট মার্জিনের ডেফিনেশনটা হচ্ছে আফটার ট্যাক্স অপারেটিং প্রফিট, নট দা ট্রেডিশনাল অপারেটিং প্রফিট। ঠিক তেমনি অ্যাসেট টার্নওভার ডেফিনেশনটা হবে সেলস ভাগ অপারেটিং অ্যাসেট, নট সিম্পলি অ্যাসেট। সিম্পলি অ্যাসেট না। এই পর্যন্ত কি মোটামুটি বুঝতে পারছি? আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে এগেইন একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে তাহলে ডিফাইন করতে হবে অ্যাসেটের মধ্যে এবং লায়াবিলিটির মধ্যে কোনগুলো অপারেটিং অ্যাসেট, কোনগুলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট, কোনগুলো অপারেটিং লায়াবিলিটি, কোনগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। বুঝতে পারছি? আমাদেরকে এটা ডিফাইন করে নিতে হবে। ঠিক আছে, ওকে। আমি যেটা করব, রোজার যেহেতু আমরা 5 মিনিট একটা ব্রেক নিব, আমি একটু ফ্রেশ হব, দেন আমরা আবার শুরু করবো। ঠিক আছে, 5 মিনিট ব্রেক। আপনারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন।
Can you people hear me? Yes, Yes, sir. sir. Yeah. সো আমরা বলতেছিলাম যে হচ্ছে আমরা যেরকম ইনকাম স্টেটমেন্টে আমাদের অ্যাক্টিভিটি গুলাকে দুইটা মেজর স্লটে ভাগ করতেছি, অপারেটিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, এবং ওইটার আলোকে আমরা এইমাত্র দেখালাম যে কিভাবে ইনকাম স্টেটমেন্টকে রিফর্মুলেশন করা লাগে। ঠিক আছে, ঠিক তেমনি সিমিলার কাজটা আমাদের করতে হবে হচ্ছে আমাদের ব্যালেন্স শিটের ক্ষেত্রে। আচ্ছা, আমি খুব সিম্পল ভাবে বলি, এগুলো আপনারা পরবর্তী সময় আরো ডিটেইলে শিখবেন। আচ্ছা, খেয়াল করে দেখেন এই কোম্পানির অ্যাসেট গুলো খেয়াল করেন। প্ল্যান, প্রপার্টি, ইকুইপমেন্ট, হ্যালো, Yes, sir. আদার ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট, ইনভেন্টরি, রিসিভেবল, অ্যাডভান্স প্রিপেমেন্ট, ক্যাশ, আদার অ্যাসেট দুইটা আছে, ওরা ডিফাইন করে নাই। ফাইন, এখন আমরা এগুলাকে দুইটা ভাগে ভাগ করব। খেয়াল করে দেখেন আমি পাশাপাশি লেখা রাখছি, কোনটা হচ্ছে অপারেটিং অ্যাসেট, কোনটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ও এ মানে অপারেটিং অ্যাসেট, এফ এ মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল Financing asset. ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ও এ মানে হচ্ছে অপারেটিং অ্যাসেট, এফ এ মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। থিং ইজ দ্যাট যে এখন আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা অপারেটিং কোনটা ফাইন্যান্সিয়াল। দেয়ার আর স্পেসিফিক গাইডলাইন্স, আমি হালকা করে আলোচনা করি। যে অ্যাসেট গুলা ডিরেক্টলি অপারেশনের বা ম্যানুফ্যাকচারিং এ জড়িত, অবভিয়াসলি এটা হচ্ছে অপারেটিং অ্যাসেট। যে অ্যাসেট গুলা ডিরেক্টলি ভ্যালু চেইনে সম্পৃক্ত, ঠিক আছে, যে অ্যাসেট গুলা ডিরেক্টলি ভ্যালু চেইনে বা ক্যাশ সাইকেলের সাথে সম্পৃক্ত, ওইগুলো অপারেটিং অ্যাসেট। এর বাইরে যেগুলো আছে, যেগুলোকে কোনোভাবে অপারেশনের সাথে কানেক্ট করা যায় না, ওইগুলা কি হবে? ওইগুলো হবে Financial asset. আচ্ছা, সো প্ল্যান, প্রপার্টি, ইকুইপমেন্ট ডেফিনেটলি ম্যানুফ্যাকচারিং এ হেল্প করে, ঠিক আছে, ইটস এন অপারেটিং অ্যাসেট। আদার ফিক্সড অ্যাসেট, মেবি ল্যান্ড বা যেগুলো আছে, ওইগুলোকে আমি অপারেটিং ধরতেছি। আচ্ছা, ইনভেন্টরি, রিসিভেবল, অ্যাডভান্স, প্রিপেমেন্ট, দিজ আর ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ক্যাশ সাইকেল, ঠিক আছে, এগুলো ক্যাশ সাইকেলের অংশ, এগুলোকে আমরা অপারেটিং ধরতেছি। আদার অ্যাসেট দুইটা আছে, কিছুই বলে নাই, ব্যাখ্যা দেয়া নাই ওই কোম্পানি, ধরে নিচ্ছি এগুলো অপারেটিং। আচ্ছা, ফাইন্যান্সিয়াল কোনটা ধরলাম? ইনভেস্টমেন্ট। আপনি যদি এই পার্টিকুলার কোম্পানি অ্যানুয়াল রিপোর্টে যান, আপনি দেখতে পারবেন এখানে তারা ইনভেস্টমেন্ট বলতে ব্যাংকে রাখা টাকাকে বোঝাচ্ছে, ঠিক আছে, এখানে তারা ইনভেস্টমেন্ট বলতে ব্যাংকে জমা করা রাখা টাকাকে বোঝাচ্ছে। তো এটাকে আমরা কি বলতে পারি? ডেফিনেটলি এটাকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলবো, ঠিক আছে। এটার পাশে আরো কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো আমি পড়তে পারি, বাট আমি হালকা করে বলি আসি। তারপর অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে অ্যাকাউন্টস রিসিভেবল কে অনেক জায়গায় আপনি দেখতে পারবেন, ইভেন দো ইটস এ পার্ট অফ দ্য ক্যাশ সাইকেল, অনেকে এটাকে ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতেছে। যুক্তি হচ্ছে এরকম, খেয়াল করে দেখেন, অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি বলেন তো? বাকিতে সেল করলে যেটা যেই অ্যাকাউন্টটা উদ্ভূত হয়। আচ্ছা, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন আমাকে বলেন, বাকিতে সেল করলে যেটা উদ্ভূত হয় এটাকে আপনি রিসিভেবল বলতেছেন। আচ্ছা, মানুষজন বাকিতে কখন সেল করে? ধরেন আমি আপনার কাছ থেকে পণ্য কিনতে আসলাম, আপনি বললেন ভাই দাম দিতে হবে 1000 টাকা, বাকিতে কি আসলে 1000 টাকাই আপনি নেন নাকি একটু বেশি নেন? স্যার 1000 টাকাই, এটা একটু বেশি। আচ্ছা, যেটা নিয়ম, যেটা আমরা দেখি সচরাচর, সেটা হচ্ছে বাকিতে যখন কেউ কোনো পণ্য বিক্রি করে, সে কিন্তু ইনডিরেক্টলি দামটা বেশি রাখে। কিরকম? যে 3 মাস পরে ফেরত দিয়েন, সমস্যা নাই, আপনার জন্য দাম বেশি রাখবো না, 1050 টাকা। ক্যাশে দিলে ধরেন 1000 টাকা, তাহলে গ্যাপ কত হলো স্যার? 50 টাকা। 50 টাকা। এখন চিন্তা করেন 3 মাসে 50 টাকা বেশি রাখতেছে, তাহলে 1 বছরে যদি আমি কম্পাউন্ডিং বাদও দিই, তাহলে কত টাকা রাখতেছে? 200 টাকা। 3 মাস পরে টাকা ফেরত দিলে বাকি টাকাতে সে আমার কাছ থেকে 50 টাকা বেশি রাখে পণ্যজনিত কারণে, বা আমি রাখি। তাহলে 1 বছর এটার ইয়া করলে কত হয়? 3 মাসে 50 মানে 1 বছরে কত? 200 না? 200 টাকা। ইয়েস স্যার। তাহলে 1000 টাকার উপর 200 টাকা বেশি রাখলে কত পার্সেন্ট সুদ আসে? ইমপ্লিসিটলি 20%। 20% স্যার। ওয়ারেস মার্কেটে ব্যাংকে টাকা জমা রাখলে, ধরেন 100 টাকা জমা রাখলে বা 1000 টাকা জমা রাখলে 70 টাকা পাওয়া যায়।
খেয়াল করে দেখেন, পুরান ঢাকায় যারা যারা বাকিতে প্রোডাক্ট বিক্রি করে বা যারা যারা বাকিতে পণ্য কিনে, চিন্তা করে দেখেন তারা কিন্তু এক ধরনের কি আর্ন করতেছে, ইমপ্লিসিট ইন্টারেস্ট আর্ন করতেছে। এটা লেখা নাই কোথাও যেটা সুদের হার, কিন্তু 3 মাস পরে টাকা ফেরত দেওয়ার চুক্তিতে গেলে 50 টাকা বেশি রাখে 1000 টাকায়, তাহলে অ্যানুয়ালাইজ করলে 200 টাকা বেশি রাখে, সুদ আসে 20%, তাহলে তো এটা ব্যাংক থেকেও ভালো, টাকা জমা রাখার থেকেও ভালো, তাই না? জি স্যার। ওকে, সো ফ্রম দ্যাট অ্যাঙ্গেল আই এম জাস্ট সেইং, আমি বলার চেষ্টা করতেছি যে ওই অ্যাঙ্গেল থেকে অনেকেই মনে করে যে হ্যাঁ, যদি রিসিভেবল অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে যে এটা মার্কেটে প্রিভেলিং রেট থেকে বেশি আর্ন করতেছে ইনডিরেক্টলি, ইমপ্লিসিটলি, ওই ক্ষেত্রে অনেকে এটাকে ওএ না বলে এফএ বলতে পারে। ঠিক আছে, বলতে পারে, আমি বলতেছি না বলবে, বলতে পারে। আচ্ছা, আর ক্যাশের দুইটা অংশ, একটা হচ্ছে কি জানেন, অলওয়েজ আপনার কারবার রাখতে হয় মিনিমাম ক্যাশ, তাই না? ইয়েস স্যার। ক্যাশ তো কোনো সুদ দেয় না, একটা মিনিমাম টাকা অলওয়েজ ধরে রাখতে হয়, ওয়ার্কিং ক্যাশ যেটা, ওইটাকে অনেকে অপারেটিং ক্যাশ বলতে চায়, অপারেটিং অ্যাসেট বলতে চায়। এন্ড এনিথিং বিয়ন্ড ইট, এনিথিং বিয়ন্ড which is kept as cash in a bank or somewhere which is not a working nature, ওটাকে আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ঠিক আছে, সো আমরা আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডকে আমরা মানে নতুন ভাবে বোঝার চেষ্টা করতেছি। আমরা বলার চেষ্টা করলাম যে এই যে এই কোম্পানির ক্ষেত্রে এগেইন, মানে আমি কিন্তু খুব শর্টকাটে যাচ্ছি, আপনারা আমাকে গাইডলি দিয়েন না, আমি জাস্ট আপনাদেরকে বোঝাবার জন্য যে এই প্রক্রিয়াটা কেমন, এবং আমার কোনোভাবে উদ্দেশ্য না যে আপনাকে আমি এটার মাধ্যমে পুরোটা বুঝায় ফেলবো, সেটা আমি চাচ্ছিও না। আই এম জাস্ট ট্রাইং টু সে দ্যাট আমাদের যে টোটাল অ্যাসেটের যে একটা স্ট্রাকচার, ওটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি বেসড অন সাম প্রেমিসেস, এবং দুইটা ভাগ কি, একটা হচ্ছে অপারেটিং আর একটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল। এবং আমি এই পার্টিকুলার কোম্পানির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, যেটা আসলে হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখাকে ওর ইনভেস্টমেন্ট বলতেছে, এটা ছাড়া বাকি সবগুলোকে আমি কি বললাম, বাকি সবগুলোকে আমি বললাম অপারেটিং অ্যাসেট। ফাইন, ব্যালেন্স শিটের তো আরো দুইটা অংশ থাকে, তাই না? ইকুইটি একটা অংশ থাকে, তাই না? জি স্যার। ওই কোম্পানিরও আছে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস, এগুলো হচ্ছে সিএসি মানে কমন স্টক হোল্ডার ইকুইটি, তো এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। আচ্ছা, এবার আসেন লাইবিলিটিকে ভাগ করা, ফাইন্যান্সিয়াল লাইবিলিটি আর একটা হচ্ছে কি অপারেটিং লাইবিলিটি। মনে রাখবেন, খুব সিম্পল ভাবে মনে রাখবেন, একটা কোম্পানির ফাইন্যান্সিং, একটা কোম্পানির লং টার্ম ফাইন্যান্সিং যেখান থেকে হবে, কোন একটা কোম্পানির লং টার্ম ফাইন্যান্সিং যেখান থেকে হবে, সবগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল লাইবিলিটি। এই কোম্পানি লং টার্ম লোন নিছিল, এটা কি হিসেবে দেখাবেন তাহলে? ফাইন্যান্সিয়াল লাইবিলিটি, তাই না? এই লং টার্ম লোনের প্রতি বছর একটা পোর্শন ডিউ হয়, কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডেট, এটাকে আমরা কি বলবো? ফাইন্যান্সিয়াল লাইবিলিটি বলবো। ঠিক আছে, হ্যালো? স্যার এটা অপারেটিং লায়াবিলিটি কেন হচ্ছে না? বিকজ এটা এটার এটা 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 কার অংশ? এটা মূলত হচ্ছে হলো লং টার্ম লাইবিলিটির এই বছর যে অংশটা শোধ করতে হবে, সো ওই হিসাবে এটা কিন্তু লং টার্ম ফাইন্যান্সিং হেল্পই করতেছে, তাই না? লং টার্ম ফাইন্যান্সিং এর যে অংশটা এই বছর ডিউ ইজ বেসিক্যালি ফাইন্যান্সিয়াল লাইবিলিটি। আচ্ছা, এবার আসেন শর্ট টার্ম লোন, এটাকে আমি কি হিসাবে দেখাচ্ছি? অপারেটিং লায়াবিলিটি অ্যাজ এন অপারেটিং লাইবিলিটি, বাট দ্যার ইজ এ বাট। এরকম অনেক কোম্পানি আছে যারা শর্ট টার্ম লোনকে কি করে, মনে আছে আপনাদের? আমি মনে পড়াইছিলাম, রিরোলিং করে। এটা আমি কোথায় পড়াইছিলাম? স্যার রোলিং কমার্শিয়াল পেপারে পড়ানো হচ্ছে। এক্স্যাক্টলি এরকম কোথায় আমি পড়াইছিলাম যে আপনি এক্স্যাক্টলি হ্যাঁ, আপনি কমার্শিয়াল পেপার ইস্যু করছেন, এই টাকাটা ফেরত দিতে হবে, এই টাকাটা ফেরত দেওয়ার জন্য আপনি নতুন করে আর একটা ইস্যু করলেন। তার মানে কি, অলওয়েজ আপনার ব্যালেন্স শিটে কমার্শিয়াল পেপার বেস ফাইন্যান্সিং থেকে যাচ্ছে, বিকজ ইউ আর রোলিং ইট। এখন শর্ট টার্ম লোন যদি স্যার রোল করা হয়, maybe it will not be an operating liability anymore, you can say it's a financial liability. Are you getting my point? স্যার তাহলে কি যে কোনো লং টার্ম ফাইন্যান্সিং কি আমরা তাহলে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির মধ্যে লং টার্ম ফাইন্যান্সিং তো অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, এটা নিয়ে কোনো ডাউট নাই। কথা হচ্ছে শর্ট টার্ম লোনকে কি বলবো, আমি বলার চেষ্টা করতেছি কমার্শিয়াল পেপার টাইপের শর্ট টার্ম লোন যেটার মেয়াদ 9 মাসের কম, এগুলা তো অনেকে কি করে, রিরোল করে না, রোলিং করতে থাকে। রোলিং করা মানে কি, অলওয়েজ ওইটা আপনার ব্যালেন্স শিটে কিন্তু আছে, ইটস নট গোয়িং, মানে এটা কিন্তু কোনোভাবে পেরিশ করতেছে না। ওই ক্ষেত্রে মানে শর্ট টার্ম লোনকে আপনি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি বলতে পারেন। আমি এখানে অপারেটিং লায়াবিলিটি বলছি, বাট আপনি বলতে পারেন, এটা আমি বলার চেষ্টা করতেছি। ঠিক আছে,
Yes, sir. And lastly, accounts payable, same কথা, রিসিভেবল এর মতো। আমি ধারে লোকজনের কাছ থেকে পণ্য কিনি, পরে ফেরত দিব, এটা একটা দায়। নরমালি এটা একটা অপারেটিং দায়, কিন্তু এগেইন যে লোকটা আমাকে ধারে পণ্যটা কেনার সুযোগ দিচ্ছে, সে যদি আমার কাছ থেকে এত বেশি প্রাইসিং করে যেটা মার্কেটে প্রিভেইলিং ব্যাংক লোনের রেট থেকেও বেশি, আমি চিন্তা করতে পারি এটাও একটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। বাট আমি এখানে দেখাচ্ছি কি হিসাবে? আমি এখানে দেখাচ্ছি হচ্ছে Operating liability. অপারেটিং লায়াবিলিটি হিসাবে। এনিওয়েজ এখানে আর বেশি আলোচনা করব না, বিকজ এটা একটা অনেক বড় আলোচনা, আমি খুব ছোটখাটো করে শেষ করলাম। এই হচ্ছে আমার ব্যালেন্স শিটের অংশ। আচ্ছা, এবার আসেন আমরা বের করব অ্যাসেট টার্নওভার। এগুলো লাগবে না, এগুলা বের করা ছিল, দরকার নাই, এগুলো আপনাদের জন্য কোনো মিনিংফুল কিছু বই আনতেছে না, এগুলো কেটে দিলাম। আচ্ছা, সো এখন আমরা বের করব অ্যাসেট টার্নওভার। ও আমি একটা জিনিস ভুল বলছিলাম আপনাদেরকে, মানে বলতে বলতে ভুল বলছি। সেটা হচ্ছে যে নরমালি যখন আমরা অ্যাসেট টার্নওভার বের করি, কিভাবে বের করি কি বলছিলাম? Sir, need sales ভাগ operating assets. না, নেট সেলস ভাগ অ্যাসেট, এটা আমি প্রথমে বলছিলাম যে নরমালি যখন করি। আর ভ্যালুয়েশন যখন করি আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে সেলস ভাগ অপারেটিং অ্যাসেট, তাই না? Yes, sir. এটা আমি ভুল বলছি, এটা হবে সেলস ভাগ নেট অপারেটিং অ্যাসেট, নট অপারেটিং অ্যাসেট। সেলস ভাগ নেট operating অপারেটিং অ্যাসেট, আমার বলতে গিয়ে ভুল হয়েছে এটা। আচ্ছা, সো লেটস ডু দ্যাট দেন। সেলস তো অ্যাভেলেবেল, তাই না? জি স্যার। আমাদের তো সেলস যেটা তো আমাদের কাছে অ্যাভেলেবেল। সো সেলস যেটা যদি আমার অ্যাভেলেবেল থাকে, আমি এখন যেটা করব বা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমি এখন নেট অপারেটিং অ্যাসেটটা বের করব, বের করে আমি দেখার চেষ্টা করব যেটা কত বা কি আসল বিষয়, ঠিক আছে? ভালো। সো অপারেটিং অ্যাসেট এগুলা কিভাবে বের করা হয়েছে? অনেকগুলো যোগ করা হয়েছে না? ক্যান ইউ সি? Yes, sir. এগুলা কোনগুলো আসলে? এগুলো হচ্ছে এই যে ব্যালেন্স শিটের মধ্যে যেগুলোকে ওএ বলা হচ্ছিল, এগুলোকে যোগ করে দেওয়া হয়েছে। এটা তো দেখানো দরকার আছে কি? Yes, sir. আচ্ছা, যেহেতু যেগুলো আছে সেগুলা কি? আর অপারেটিং লায়াবিলিটি বলতে अगेन ব্যালেন্স শিটের মধ্যে গিয়ে যেগুলোকে লায়াবিলিটি বলছিলাম, ওএল বলছিলাম, টেমপ্লেট আমি দিয়ে দিব। সো ব্যালেন্স শিটের মধ্যে যেগুলোকে আমি ওএল বলছিলাম সবগুলাকে আমরা এখানে আনছি। আচ্ছা, এবার আসে নেট অপারেটিং অ্যাসেট কি হবে? Operating asset minus operating liability. পারফেক্ট। আমি ব্যালেন্স শিটকে রিফর্মুলেট করে যেগুলোকে অপারেটিং অ্যাসেট বলছিলাম, টোটাল অপারেটিং। আচ্ছা, এটা আমি একটা কাজ করি, এখানে আমার এখানে টোটাল লেখা দরকার আছে না স্যার একটা, নাহলে পরে আপনারা বুঝবেন না। টোটাল অপারেটিং অ্যাসেট সবগুলোর যোগফল, এটাকে বলা উচিত হচ্ছে টোটাল অপারেটিং লায়াবিলিটি। আচ্ছা, এবার আসে নেট অপারেটিং অ্যাসেট কিভাবে বেরোবে? অপারেটিং অ্যাসেট মাইনাস অপারেটিং লায়াবিলিটি হচ্ছে কি? নেট অপারেটিং অ্যাসেট। ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, সো এটা কি আমরা টেনে দিলাম। তাহলে অ্যামাউন্টটা তো খুবই সিম্পল, বাট এখানে যাওয়ার জন্য আমাদেরকে একটা ব্যালেন্স শিটকে কি করা লাগলো? রিফর্মুলেট করে আসতে হলো। কি যে অবস্থা! ডান দিকে ড্র্যাগ করতে হবে না এটা? তা তো করতে হবে ভাইয়া, কিন্তু পারতেছিলাম না, বুঝছেন? সো এগুলোর দরকার নাই আই বিলিভ, ঠিক আছে? আর এইখানে আমি একটা জিনিস করছিলাম, ওইটাও দরকার নেই আপাতত। ইউ ক্যান সিম্পলি ডু ইট, ফাইন। এই পর্যন্ত যা যা বলছি, এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? Yes, sir. পারফেক্ট। আচ্ছা, তাহলে এবার আসেন অ্যাসেট টার্নওভার বের করবেন। সো আমরা হিস্টোরিক্যালি কিভাবে বের করি স্যার? সেলস ভাগ অ্যাসেট, টোটাল অ্যাসেট। নাও হোয়াট? সেলস ভাগ Need operating নেট অপারেটিং অ্যাসেট। সেলস কোথায় আছে? সেলস তো আমাদের Operating. ব্যালেন্স শিটে আছে, এই যে সেলস নিয়ে নিলাম। সরি কি করলাম? সেলস আছে হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টে, এই হলো আমার সেলস। আর নেট অপারেটিং অ্যাসেট আছে হচ্ছে আমার এইখানে, এই তো। আরে বাবা রে,
কি অবস্থা, এটা চলে যায় কেন এভাবে? দাঁড়ান, ড্র্যাগ করতে হবে তাই না? রমজানে যেটা হয় মানুষজন কাহিল হয়ে যায়, বুঝছেন? সো এভারেজ অফ হোয়াট, দিস 5 থিং, তাই না? পাঁচটা। Yes, sir. ওকে, সো দেখেন আমরা আমাদের আরেকটা ক্রিটিক্যাল ইয়েতে পৌঁছায় গেলাম। আমাদের, আমি যদি ওয়ার্ড ফাইলে যাই, ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট থেকে যা যা নেওয়ার ছিল মোটামুটি আমরা নিয়ে ফেলছি। সেলস গ্রোথ রেট, অপারেটিং প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, এটিও, ডিপিআর। আচ্ছা, একটু এখানে দুইটা জায়গায় একটু নোট দিয়ে রাখি। এই দুইটা জায়গায় একটু ঝামেলা, তাই না? কোন দুইটা জায়গায়? এটা হচ্ছে, এটার ফর্মুলাটা কি হবে? আফটার ট্যাক্স অপারেটিং প্রফিট স্ল্যাশ সেলস। এই তো, এটার ফর্মুলা কি স্যার? Sales divided by net operating. সেলস ডিভাইড বাই নেট অপারেটিং অ্যাসেট। ভেরি গুড, ঠিক আছে। আর বাকিগুলা দরকার নেই, বাকিগুলো আপনাদের ট্রেডিশনালদের মতোই, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এবার খেয়াল করেন আমাদের একটা বড় পার্ট হইছে, বাট একটা আরেকটা পার্ট বাকি আছে। সেটা কি স্যার? Cost of debt. কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি, ডিসকাউন্টেড, তাই না? Yes, sir. ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে এটা বের করতে পারি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যা যা দেখাচ্ছিলাম, হ্যাঁ, দ্যাট স্ট্যান্ডস আউট, বেটা ক্যালকুলেশন এন্ড অল দ্যাট। বাট এইবার আমি প্রথমে দেখাবো আপনাদেরকে হচ্ছে স্যার কস্ট অফ ইকুইটি। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কস্ট অফ ইকুইটি। এই যে কস্ট অফ ইকুইটি দেখাবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট এখানের। দেন আমরা যাব হচ্ছে স্যার হলো এই যে কস্ট অফ ডেট, যেটা হচ্ছে অ্যাভারেজ ইন্টারেস্ট রেট এইখানে। দেন আমরা যাব হচ্ছে কোথায়? কস্ট অফ WSCC. ক্যাপিটাল বা WCC তে। ঠিক আছে। সো আমরা যে সময়ের কথা বলতেছি ওই পার্টিকুলার সময়ে রিস্ক ফ্রি রেট ছিল 8%। এটা তো আমরা গিভেন, তাই না? হ্যালো, Yes, sir. এটা আমরা যে সময়ের ভ্যালুয়েশনটা করব ওই সময়ের একটা ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডের রেট নিয়ে কাজটা করলেই চলবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো কথা নাই, নতুন করে কোনো কথা নাই। মানে আমরা এখানে বেসিক্যালি কোনটাকে রেপ্লিকেট করতেছি? RF প্লাস RM মাইনাস RF ইনটু বেটা, তাই না? Yes, সো yes, আমাদের sir. কি বেটাটা জানা আছে? হচ্ছে না, আমরা এখনো বেটাটা জানি না, তো আমাদেরকে বেটাটা বের করতে হবে। আচ্ছা, তো নরমালি যখন আমরা করি, আমি যখন এতদিন আপনাকে দেখাইছিলাম, আমি সিম্পলি স্টক রিটার্নের সাথে ইন্ডেক্স কে নিয়ে কাজ করতাম, তাই না? Yes, sir. এখানেও তাই করব, বাট এখানে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট করা লাগবে, যেহেতু ডিটেইলে করতেছি। আচ্ছা, একটা কোম্পানি মনে রাখবেন, একটা কোম্পানি সে মানে হচ্ছে কি, মানে সে কি কি করতে পারে? সে হলো নির্ধারিত সময় পর পরে কি দিতে পারে? সে নির্ধারিত সময় পর পরে ডিভিডেন্ড দিতে পারে, তাই না? Yes, sir. ফর এক্সাম্পল, আমাদের এই কোম্পানি 2010 সালে মার্চের 31 তারিখে ডিভিডেন্ড দিছে 30 টাকার। সে আবার 1 বছর পরে 45 টাকা ডিভিডেন্ড দিছে। সে আরো 1 বছর পরে 40 টাকা ডিভিডেন্ড দিছে। সে আরো 50 টাকার একবার ডিভিডেন্ড দিছে। আর কি দিছে? আর দেয় নাই। সো আমরা যে সময় নিয়ে কাজ করতেছি 5 বছর, সে 4 বার ডিভিডেন্ড দিছে। ঠিক আছে? আচ্ছা, আপনি খেয়াল করছেন কি না মাঝে মাঝে কোম্পানিগুলো কিন্তু স্যার স্টক ডিভিডেন্ডও দেয়? হ্যাভ ইউ সিন দ্যাট? আপনি খেয়াল করছেন কিনা মাঝে মাঝে কোম্পানিগুলো কিন্তু স্টক ডিভিডেন্ড পর্যন্ত দেয়, তাই না? Yes, sir. ঠিক আছে, আমি স্টক ডিভিডেন্ডকে অ্যাকোমোডেট করার জন্য একটা ইন্ডেক্স বানাইছি। ক্যান ইউ সি 11111? ক্যান ইউ পিপল সি দ্যাট? Bonus information. জি, বোনাস ইনফরমেশন, বোনাস স্টক বা স্টক ডিভিডেন্ড। এটা বোনাস বাদ দিয়ে আমি যদি এভাবে দেই,
এটাকে আমি চাইলে স্টক ডিভিডেন্ডও বলতে পারি, সমস্যা নাই। সো যেই মাসে কোম্পানি কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করে নাই, স্টক ডিভিডেন্ড, এটার ভ্যালু কত হবে? 1 থাকবে। ক্যান ইউ সি এ পার্টিকুলার মান্থ? দেখতে পাচ্ছেন এখানে দেয়ার আছে, দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. দেয়ার মানে হচ্ছে ওই পার্টিকুলার মাসে কোম্পানি 50% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছিল, এজন্য দেয়ার। ক্যান ইউ সি 2 আছে এখানে? Yes, sir. 2 মানে হচ্ছে ওই পার্টিকুলার মান্থে কোম্পানি 100% ডিভিডেন্ড দিছিল। তার মানে যার একটা শেয়ার ছিল তার শেয়ার কটা হয়ে গেছে? 2টা হয়ে গেছে, ঠিক আছে? তার মানে প্রতি মাসে 1 মানে হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালের শেয়ারের সংখ্যা একটাই, শেয়ারের সংখ্যা বাড়ে নাই। 1 থেকে যখন ধরেন 1.5 হলো, তার মানে কি? তার অর্ধেকটা শেয়ার বেড়ে গেছে, যার একটা শেয়ার ছিল তার 1.5টা শেয়ার হয়ে গেছে। 2 এটার মানে কি? এটার মানে হচ্ছে যার একটা শেয়ার ছিল তার একটা Double শেয়ার হয়ে বেড়ে গেছে। হলো, ডবল হয়ে গেছে। এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? এই যে দেয়ার, যার একটা শেয়ার ছিল তার এখন 1.5টা শেয়ার হয়েছে, বিকজ কোম্পানি 50% স্টক ডিভিডেন্ড দিছে। দ্যাটস হাউ আই মেড দ্যাট ইন্ডেক্স। ক্লিয়ার এ পর্যন্ত? Yes, sir. ফাইন। এবার আসেন, মানে এটা আমাদের রেগুলার ফর্মুলাই, বাট একটু ডিফারেন্ট, বিকজ এখানে আমরা শুধুমাত্র দেখেন এখানে কি দেওয়া ছিল? প্রাইস দেওয়া আছে না? আমরা নরমালি যখন রিটার্ন ক্যালকুলেশন করি কিসের উপর বেস করে করি? Price এর আমরা উপর। যখন রিটার্ন ক্যালকুলেশন করি আমরা প্রাইসের উপর ভিত্তি করে করি, ঠিক আছে? বাট এখানে আমরা যেটা করছি, রিটার্নের মধ্যে অবভিয়াসলি ক্যাশ ডিভিডেন্ড অ্যাডজাস্ট করা দরকার আছে, রিটার্নের মধ্যে স্টক ডিভিডেন্ড অ্যাডজাস্ট করা দরকার আছে। সো আমি যখন আপনাদেরকে অন্য জিনিসগুলো পড়াছিলাম, বেটা ক্যালকুলেশন, ওইখানে ওই রকম লেভেলের প্রিসিশনের দরকার ছিল না, এই জন্য আই ডিডন্ট টক অ্যাবাউট দ্যাট। বাট আমি যখন ভ্যালুয়েশন করব তখন আমার এগুলাকেও অ্যাকোমোডেট করতে হবে, ঠিক আছে? সো এবার আসেন আমরা দেখি স্টক রিটার্নটাকে কিভাবে অ্যাকোমোডেট করা হয়েছে। বাট আমি যেটা বলছি পয়েন্টটা কি ধরতে পারছেন? স্যার আবার একটু যদি বলতেন। আমরা যখন স্টক রিটার্ন ক্যালকুলেশন করি জেনারেলি আমরা হচ্ছে প্রাইসের উপর ভিত্তি করে রিটার্নটা ক্যালকুলেশন করি, যে আজকের প্রাইস মাইনাস আগের পিরিয়ডের প্রাইস ভাগ আগের পিরিয়ডের প্রাইস। বাট একটা কোম্পানি সে তো স্যার ডিভিডেন্ডও দেয়, একটা কোম্পানি সে কিন্তু স্টক ডিভিডেন্ড দিতে পারে, সে ক্যাশ ডিভিডেন্ডও পে করে, সে স্টক ডিভিডেন্ড দিতে পারে। তো এগুলা কিন্তু শেয়ারের দামে কি করে? শেয়ারের দামকে প্রভাবিত করে। সো আমাদের এগুলো কি করতে হবে? অ্যাকোমোডেট করতে হবে, এটাই বলার চেষ্টা করতেছি। Yes, sir. Clear? Yes, sir. আচ্ছা, আরেকটা ব্যাপার খেয়াল করে দেখেন, এখানে ডেটাগুলোকে কিভাবে সাজানো হয়েছে। 2010-এর ডিসেম্বর, 2010-এর নভেম্বর, তার মানে কি কাইন্ড অফ মানে রিটার্নে যখন ফর্মুলা লিখবো তখন ওইটা খেয়াল রাখতে হবে যে আমার বর্তমানগুলো আগে আছে, হিস্টোরিক্যাল ডেটাগুলো পরে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? Yes, sir. পারফেক্ট। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি একটু দেখাই দিই কিভাবে এটা হইছে, কাজটা কিভাবে করা হচ্ছে। খেয়াল করে দেখেন। আচ্ছা, কেউ একজন আমাকে একটা রিটার্নের ফর্মুলা বলতে পারবেন? হাউ রিটার্নস ফর্মুলা ইজ ক্যালকুলেটেড? কেউ একজন আমাকে রিটার্নের ফর্মুলাটা বলতে পারবেন? So current price Hmm. minus previous price divided by previous price. ফাইন, বাট হোয়াট অ্যাবাউট দ্য কেস যেখানে আপনার স্টক, হোয়াট অ্যাবাউট দ্য কেস যেখানে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়েছে? তাহলে স্যার ক্যাশ ডিভিডেন্ড অংশটা ক্যাশ ডিভিডেন্ড অংশ প্লাস দ্য প্রিভিয়াস এন্ড কারেন্ট প্রাইসের যে এটা ডিফারেন্সটা সেটা ডিভাইডেড বাই দ্য প্রিভিয়াস প্রাইস। পারফেক্ট। আচ্ছা, সো আমরা এখানে যেটা করতে চাচ্ছি খেয়াল করে দেখেন, আমি যে রিটার্ন ক্যালকুলেশন করব প্রথমে হচ্ছে এই কোম্পানি কোন ক্যাশ টাকা দিছে কিনা এটাকে যোগ করতে হবে, এটা ঢুকাইলাম, প্লাস আমার বর্তমান প্রাইস, ঠিক আছে, মাইনাস মাইনাস কি? মাইনাস হচ্ছে আমার আগের মাসের প্রাইস। আচ্ছা, মনে রাখবেন, জাস্ট সিম্পলি ভাবে মনে রাখবেন, একটা কোম্পানি যখন স্যার ক্যাশ ডিভিডেন্ড দেয় তখন ওর নাম্বার অফ শেয়ার বাড়ে, শেয়ারের দামটা কমে যায়। ধরেন কোন একটা শেয়ারের দাম ছিল 100 টাকা, কোন একটা কোম্পানি 100% স্টক ডিভিডেন্ড দিল, তার মানে যারা একটা শেয়ার ছিল তার এখন শেয়ার কয়টা? 2টা। কোম্পানির কিন্তু কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ হয় নাই, যেটা হয়েছে শেয়ারের নাম্বার চেঞ্জ হয়ে গেছে, শেয়ারের সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে।
এমতো অবস্থায় দেখেন, চিন্তা করে দেখেন, একটা কোম্পানির শেয়ারের সংখ্যা বেড়েছে, কোন একটা কোম্পানির শেয়ারের সংখ্যা বেড়েছে, কিন্তু শেয়ারের দাম কিন্তু চেঞ্জ হয় নাই। শেয়ারের দাম কিন্তু, সরি আমি ভুল বলতেছি, কোন একটা শেয়ারের সংখ্যা বেড়েছে কিন্তু ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু দামটা পড়ে গেছে। এটা কি রিটার্নের কোনো প্রপার ডেফিনেশনে পড়বে? আচ্ছা, আমি আরেকটা একটু ব্যাখ্যা দিই, আমি একটু গোলায় ফেলতেছি, ব্যাখ্যা দিলে ক্লিয়ার হবে। Let us go to our class lecture again. খেয়াল করে দেখেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। টাইম জিরোতে কোন একটা কোম্পানি শেয়ারের দাম ছিল 40 টাকা। টাইম ওয়ানে এটার দাম হচ্ছে ধরেন 38 টাকা, এবং টাইম জিরো থেকে টাইম ওয়ানের ভিতরে 100% ডিভিডেন্ড দেওয়া হয়েছে, স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে। এই কোম্পানির শেয়ার রিটার্ন কত বলেন তো? হ্যালো স্যার স্যার এটা পার রিটার্নে চেঞ্জ হবে নাকি টোটাল রিটার্নে একটা চেঞ্জ আসবে? আমি যদি নর্মাল রিটার্নের ফর্মুলা ইউজ করি, খেয়াল করেন, 38 টাকা মাইনাস 40 টাকা ভাগ কি 40 টাকা, এটা Yes, করলে sir. 5% মাইনাস আসে। ফ্যাক্ট হচ্ছে, খেয়াল করে দেখেন, টাইম জিরোতে তার টোটাল অ্যাসেটের পরিমাণ কত, তার ভ্যালু কত? 40 টাকাই, তাই না? Yes, sir. একটা শেয়ার 40 টাকা। টাইম ওয়ানে এসে তার প্রতিটা শেয়ারের দাম পড়ে গেছে, দ্যাটস ট্রু, বাট 100% ডিভিডেন্ড মানে কি? তার শেয়ারের সংখ্যা এখন একটা না, দুইটা। তাহলে তার কাছে কত টাকার অ্যাসেট আছে? 76 টাকার অ্যাসেট। রিটার্নটা কত আসে? 76 মাইনাস 40, এটা করলে কত আসবে? 90% প্লাস আসবে। পয়েন্টটা ধরতে পারছেন আপনারা? তার মানে কি? তার মানে হচ্ছে স্টক ডিভিডেন্ড দিলে কি হয়? শেয়ারের সংখ্যা কমে যায়, এই জন্য চান্সেস আর হাইলি লাইকলি দ্যাট শেয়ারের দামটা পড়ে গেছে। আমি যদি এটাকে প্রপারলি অ্যাকোমোডেট না করি, আমার রিটার্ন কিন্তু কি আসতে পারে? এটাকে প্রপারলি অ্যাকোমোডেট না করলে রিটার্নটা কি আসতে পারে? বেশি খামাখাই নেগেটিভ আসতে পারে। বুঝছেন কথা? আপনি এক্সাম্পলটা দেখেন, দেখলে একটু ক্লিয়ার হবে। লুক এট দ্য এক্সাম্পল। দেখেন, একটা পর্যায়ে এই কোম্পানি 200% ডিভিডেন্ড দিছিল, তাই না? স্টক ডিভিডেন্ড, নট ক্যাশ ডিভিডেন্ড। দেখেন তো শেয়ারের দাম কত ছিল এখানে? এটা হওয়ার আগে শেয়ারের দাম কত ছিল? 969। দুই মানে কি? দুই মানে হচ্ছে 100% দেওয়ার ফলে এটাকে আমি 2 বলতেছি। সো ডবল হয়ে গেছে শেয়ারের দাম, সরি, ডবল হয়ে গেছে শেয়ারের সংখ্যা। Yes, sir. এখানে কি দাঁড়াচ্ছে? 779 টাকা, তাই না? জি স্যার। আপনি যদি স্যার নরমালি কাজটা করেন, তাহলে কি দাঁড়াবে? তাহলে মনে হবে কি এই কোম্পানি কিন্তু নেগেটিভ করছে, তাই না? এই কোম্পানি খারাপ করছে। Yes, sir. কিন্তু আসলে কি হয়েছে? হ্যাঁ, শেয়ারের দাম ড্রপ করে 779 হয়েছে, বাট যাদের একটা শেয়ার ছিল তাদের এখন কয়টা শেয়ার? দুইটা শেয়ার হয়েছে। দুটো শেয়ার। তাহলে অ্যাসেট চিন্তা করলে কিন্তু অ্যাসেট কিন্তু বেড়েছে, পজিটিভ হওয়ার কথা, তাই না? আমি যদি এটাকে অ্যাকোমোডেট না করি, তাহলে কি আসবে? নেগেটিভ চলে আসতে পারে। জি স্যার। ধরতে পারছেন কথা? তাহলে শুধুমাত্র ক্যাশ ডিভিডেন্ডকে যোগ করলে হবে না, আর কি করতে হবে? স্টক ডিভিডেন্ডকে কি করতে হবে স্যার? আমার অ্যাডজাস্ট করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি। এখনো যদি না বুঝেন, দেখা নিয়েন, পরে বুঝে ফেলবেন, সমস্যা নাই। ইকুয়াল টু, আমি শুরু করলাম, প্রথমে ক্যাশ ডিভিডেন্ড থাকলে ওই মাসে এটা যোগ হবে, প্লাস আমার এই মাসের প্রাইস মাইনাস আমার আগের মাসের প্রাইস, এটাকে গুণ করতে হবে এই পার্টিকুলার ফ্যাক্টর দিয়ে। 1 মানে কি? 1 মানে এটার কিন্তু কোনো কি নাই, কোনো ইম্প্যাক্ট নাই। 1 মানে জাস্ট সিম্পলি ক্যাপিটাল গেইন যাবে। খেয়াল করেন, আমি যখন কোনো কিছুকে 1 দিয়ে গুণ করি, আমার যেই রেজাল্টটা থাকুক না, এটা কি সেম থাকে না? জি স্যার। তাহলে এটার কোনো ইম্প্যাক্ট পড়বে না। যদি 1 দিয়ে গুণ করি, এটার কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। 1 দিয়ে গুণ করার মানে হচ্ছে এটার কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে? সো
আচ্ছা, আর একটা জিনিস এখন মনে হলো একটু প্রপারলি করতে পারি এটাকে। আচ্ছা, ইয়া ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কিনা সেটা নিলাম, প্লাস এই মাসের যে প্রাইসটা এটা নিলাম। হ্যাঁ, এটাকে আমি 1 দিয়ে গুণ করলাম যাতে করে অ্যাকোমোডেট হয়ে যায়। এটাকে বাদ দিব কোনটা, আগের মাসের প্রাইস, ভাগ করব কি দিয়ে, আগের মাসের প্রাইস দিয়ে। আমাকে একটু সময় দেন, হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা ফর্মুলাটা একটু দেখি। বাই দ্য ওয়ে, আপনারা কি বোর খেয়ে যাচ্ছেন না তো আবার? না স্যার। পারফেক্ট। আপনি একাই বলছেন, এই বাকিরা? না স্যার। ফরহাদ আলী, তারপর হচ্ছে কি নাম তো চলে যাচ্ছে সবগুলার, নাদিরা, জি মৌমি, স্যার। তারপর হচ্ছে সৌরভ। আপনি কি ঘুমিয়ে পড়ছেন? সে মনে হয় ঘুমিয়ে পড়ছে। ইউ আর দেয়ার। লোপা আক্তার, আর ইউ দেয়ার? লোপা আক্তার, সে নাই, সে বাসার কাজ করতেছে। জুবায়ের, আর ইউ দেয়ার? ইয়েস স্যার। পারফেক্ট। রাহি, Yes, আর ইউ sir. দেয়ার? Yes, sir. ঠিক আছে। লোপা আক্তার, আর ইউ দেয়ার? সে কিন্তু নাই, দেখছেন? যাই হোক, সো আসেন আমরা ফর্মুলাতে দেখি আবার ঢুকে কি হচ্ছে এখানে। D2 তার মানে কি, ক্যাশ ডিভিডেন্ড। খেয়াল করে দেখেন, D2 মানে হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, প্লাস ব্র্যাকেট গুলো আপাতত ইগনোর করেন, B2 তার মানে এই মাসের দাম ইনটু কি, স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ডের রেশিওটা। এটা দ্বারা কি অ্যাডজাস্ট করা হচ্ছে বলেন তো? এটা দেওয়ার মানে হচ্ছে কোন মাসে যদি শেয়ার দাম ড্রপ করে, এটাকে আবার কিভাবে আমি ট্যাপ করতেছি খেয়াল করেন। কোন মাসে হঠাৎ করে দাম অর্ধেকে নেমে আসলো, কিন্তু স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে 100%, তাহলে এখানে আবার 2 চলে আসবে। তাহলে কি হবে, যেখানে যাওয়ার ওইখানে আবার চলে যাবে, তাই না? সো এই যে গুণ করাটা, E2 দিয়ে যে গুণ করা, E2 মানে হচ্ছে স্টক ডিভিডেন্ড রেশিও, এটা দ্বারা গুণ করার ফলে প্রাইসের ফান্ডামেন্টাল চেঞ্জ হয় না, এরকম যাবতীয় বিষয়কে আমি অ্যাকোমোডেট করতেছি। মাইনাস আমাদের আগের মতো আমাদের লাস্ট মান্থের প্রাইস, ভাগ হচ্ছে পুরোটাকে ভাগ করা হচ্ছে আমাদের লাস্ট মান্থের প্রাইস। ঠিক আছে, এভাবে করে আমরা মোটামুটি আমাদের 60 মাসের 5 বছর। বাই দ্য ওয়ে, আমরা এখানে যেটা করছি স্যার, আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে এখানে আমরা ইয়া রাখার চেষ্টা করছি, কি বলে, মান্থলি ডাটা ইউজ করছি। আমি আপনাদেরকে বলছিলাম যে দ্যাট ইজ মোর লাইক আওয়ার চয়েস, যে আমরা কি মান্থলি ডাটা ইউজ করব নাকি আমরা কি ধরনের ডাটা ইউজ করব, এটা আমাদের চয়েস। ঠিক আছে, সো আপনাদের যদি তারপর কোনো কনফিউশন থাকে দেখে নিয়েন, দেখলেই হয়ে যাবে। আমি হয়তো সবগুলো বলতে পারতেছি না এখনই। ইন্ডেক্স রিটার্ন খুব সিম্পল, ইন্ডেক্স রিটার্নের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। আজকের দিনের ইন্ডেক্স মাইনাস আগের মাসের ইন্ডেক্স ভাগ আমাদের আগের মাসের ইন্ডেক্স। সো এই হচ্ছে আমাদের ইন্ডেক্স রিটার্ন, এটা ক্যালকুলেশন হয়ে গেল। তো ভুল করছি তাই না? প্লামের অ্যাডজাস্টমেন্ট আই ডোন্ট থিংক ইট বি নিডেড, দরকার নাই এটার। আচ্ছা, এবার আসেন, বেটা ক্যালকুলেশন করার ফর্মুলা কি মনে আছে আপনাদের? বেটা ক্যালকুলেশন করার ফর্মুলা মনে আছে? কোভেরিয়েন্স ভাগ ভেরিয়েন্স, তাই না? জি, সো কোভার অফ মার্কেট রিটার্ন এন্ড ইন্ডেক্স রিটার্ন। সো এখান থেকে শুরু করব, এই পুরো সিরিজটাকে পিক করব, কমা
এ হলো কোভেরিয়েন্স ইকুয়াল টু ভেরিয়েন্স বের করব var আচ্ছা বেটা মানে কি বেটার ফর্মুলা কি কোভেরিয়েন্স ভাগ divided by ভেরিয়েন্স bracket variance. ফাইন সো আমাদের এটা কি বেলো বেটা গেল তাই না আর কি লাগবে দেখেন আমাদের আরএফ আছে গিভেন আমাদের বেটা বেরিয়েছে আর কি লাগবে আরএম লাগবে না স্যার আরএম মার্কেট রিটার্ন এখানে ডেটাগুলো কিসে আছে মনে রাখবেন এগুলো ডেটাগুলো হচ্ছে মান্থলিতে আছে বুঝছেন প্রথমে আমরা কি করব একটা মান্থলি এভারেজ নিয়ে নেই আচ্ছা তারপর হচ্ছে এটা আমরা অ্যানুয়ালাইজ করব মান্থলিকে কি দিয়ে গুণ করলে অ্যানুয়ালাইজ করা যাবে 12 12 তাহলে খেয়াল করেন কস্ট অফ ইকুইটি বের করার আমাদের যা যা ইনগ্রেডিয়েন্ট দরকার ছিল কি কি দরকার ছিল স্যার মান্থলি রিটার্ন দরকার ছিল এটা কি আমাদের আছে এখন ইয়েস স্যার উই হ্যাভ দ্যাট বেটা এটা তো আমরা ধরে নিয়ে নিছি অলওয়েজ থাকবে সরি বেটা বলতেছি রিস্ক ফ্রি রেট আর বেটা এটাও কি আমাদের এখন আছে তাই না নাও উই আর গোইং টু ক্যালকুলেট দ্য কস্ট অফ ইকুইটি আরএফ প্লাস ব্র্যাকেট শুরু হচ্ছে আরএম মাইনাস আরএফ ইনটু হোয়াট এটা বেটা সো এই হচ্ছে আমাদের কস্ট অফ ইকুইটি ক্লিয়ার এ পর্যন্ত স্যার Yes, বুঝতে sir. পেরেছি ঠিক আছে আচ্ছা আপনারা কি ভাইয়া কালকে একটা ক্লাস করতে পারবেন হ্যালো স্যার আগামীকাল একটা ক্লাস আছে আমাদের এই তোমাদের কাছে তো ক্লাস আছে আগামীকাল কে তোমাদের তো ক্লাস দেয় আনিস স্যারের ক্লাস আছে আনিস স্যারের ক্লাস কয়টায় স্যার 2:30টায় আনিস স্যারের ক্লাস হচ্ছে 2:30টায় হ্যালো ইয়েস স্যার আনিস স্যারের ক্লাস যদি 2:30টায় হয় কারণ জুম্মার নামাজ পর্যন্তই আমি পড়াতে যাচ্ছি এরপর আজকে যেহেতু রমজান মাস আর পড়াবো না সো আজান হচ্ছে সো আপনারা একটা কাজ করেন আমরা এইটাকে ধরতেছি আমাদের 25th ক্লাসের হচ্ছে ফার্স্ট ভার্সন আগামীকাল আপনারা 12টার দিকে আমার সাথে মিট করবেন ঠিক আছে সো আমার আরো 1 ঘন্টার মতো লাগবে আমি 12টা থেকে 1টা নিয়ে শেষ করে দিব ঠিক আছে ওকে স্যার ঠিক আছে Sir. কষ্ট হবে কিন্তু Sequel আপনারা টা- এটা চিন্তা করবেন সেটা হচ্ছে কষ্ট কিন্তু আমারও হচ্ছে এইভাবে চিন্তা করবেন ঠিক আছে তাহলে দেখবেন যে বুঝতে পারবেন যে কষ্ট কত হচ্ছে আমার ঠিক আছে ক্লাসের সিকুয়েল হবে এটা হ্যাঁ ক্লাসের সিকুয়েল লাইক অ্যাভেঞ্জার্স 1 অ্যাভেঞ্জার্স 2 এরকম আর কি বুঝছেন ঠিক আছে ও আচ্ছা আপনাদের ক্লাসের সিকুয়েল হবে আচ্ছা নাকি আমার এই ক্লাসের সিকুয়েল হবে কোনটা বলতে যাচ্ছেন আপনি ঠিক স্যার মতো বলেন 25th নাম্বার ক্লাসের সিকুয়েল সিকুয়েল হবে ঠিক আছে যেভাবে আপনি নাম দেন 21st 1 21st 2 আচ্ছা কোনো সমস্যা নাই আচ্ছা আমি যেটা করব আমি এই রেকর্ডিংটা দিয়ে রাখবো আপনাদেরকে ঠিক আছে আমি চাই যে আপনারা যারা ক্লাসটা করছেন কালকে যারা আবার করতে আসবেন রেকর্ডিংটা শুনে আসেন কারণ যেহেতু টেকনিক্যাল জি, স্টাফ স্যার। এটা থাকলে ভালো হবে আপনাদের সাথে ঠিক আছে Please, sir. সো আমি টেমপ্লেটটা তবে দিব না আপাতত টেমপ্লেট একবারই দিব বানাবার পরে পুরোটা বাট রেকর্ডিংটা দিয়ে রাখবো ঠিক আছে সো ভাইয়া কালকে আমরা কটা বাজে মিট করতেছি বললাম 12টায় 12টা বাজে মিট করতেছি আমি হোপফুলি 1:10 মধ্যে শেষ করে ফেলবো আমার 12টা কি জি ভাইয়া স্যার, দুপুর 12টায় না এটা রাত 12টা কি তুমি চাচ্ছ স্যার আজকের এটা তো স্কেডিউলে বুঝি না। বুঝি না
আজকের ক্লাসে যেটা স্কেডিউল দিয়েছিলেন সেটা হ্যাঁ। 10:30 PM ছিল। ও পিএম ছিল নাকি? জি স্যার। সরি ভাই, আচ্ছা ঠিক আছে, বাট আপনারা তো বুঝতে পারছেন যে দিনে ছিল, তাই না? হ্যাঁ ঠিক আছে, বইলা দিয়েন কাউরে যদি পিএম এ না থাকে আবার। হ্যাঁ ঠিক আছে, এনিওয়েজ আচ্ছা। সো কালকে অ্যারাউন্ড 12টা ওটা কি হবে? 12টা কিন্তু কালকে পিএমই হবে, দেখেন কালকে জি কিন্তু স্যার, 12টা 12টা পিএমই PM হবে। পিএমই হবে, কিন্তু দুপুর 12টায় ক্লাস হবে কালকে, ঠিক আছে? সো আমরা যেটা করব, ডিসকাউন্টেড ইস্যুটা শেষ করব, দেন হচ্ছে আমাদের ডিডিএম এ যাব আর ফ্রি ক্যাশ ফ্লো যাব। আমি বেশিরভাগ জিনিস আলোচনা করে ফেলছি, হালকা কিছু বাকি আছে। বাট এটা কোন কাজে লাগবে বলেন তো? এই যে আমরা টেমপ্লেট গুলো দেখাচ্ছি, এটা আসলে আপনাদের কি বুঝতে হেল্প করবে? ভ্যালুয়েশন অফ স্টক। জি, যে কোনো একটা স্টক মূলত ম্যানুফ্যাকচারিং কোম্পানির, এটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, provided that they are providing you this income statement, যেটা তারা আপনাকে দিবে obviously, provided that they are providing you the balance sheet, এটা আপনাদেরকে obviously দিবে, and provided that you know this data, these two data, তাই না? ইন্ডেক্সের ভ্যালু আর স্টকের দাম, এগুলো তো আপনারা জানবেন, তাই না? এগুলো কিন্তু আপনি জানবেন। দেখেন আমরা যে কাজটা করতেছি, মার্কেটে শেয়ারের দাম, ইন্ডেক্সের ভ্যালু, ক্যাশ ডিভিডেন্ড দিছে কিনা, স্টক ডিভিডেন্ড দিছে কিনা, তারপর ধরেন রিস্ক ফ্রি রেট আর ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো সবগুলো কি পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল ডেটা না? Yes, sir. এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন দ্য পাবলিক ডোমেইন। আচ্ছা, আপনি বলতে পারেন স্যার এইগুলা কেমনে করব? মোস্ট অফ দ্য কেসেস কোম্পানির অ্যানুয়াল রিপোর্টের পিছনে নোট পরে বোঝা যায় যে কোনটা অপারেটিং কোনটা ফাইনান্সিয়াল। সো এখানে যা যা আলোচনা হচ্ছে স্যার, সবগুলো হচ্ছে পাবলিকলি অ্যাভেলেবল ডেটার আলোকে একটা কোম্পানির ভ্যালু কত সহজে বের করা যায়। আমি বলতেছি না এটা একটা ফুল প্রুফ সলিউশন, নো ডাউট, মানে আই নেভার এভার সেইং দ্যাট, ঠিক আছে? এই ব্যাপারে আমি শিওর, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করতেছি এট দ্য সেম টাইম, সেটা হচ্ছে যে হাউ ক্যান আই সে যদি ডেটা যদি ভালো হয়, ডেটা ভালো মানে হচ্ছে আসলে যদি কোম্পানি এই টাইপের সেলস করে, আসলে যদি কোম্পানির অপারেটিং প্রফিট এত হয়, তাহলে এই কোম্পানির এই যে মডেলগুলো, ডিডিএম মডেল বা ফ্রি ক্যাশ ফ্লো মডেল, বেশ ভালো মানের ভ্যালুয়েশন বের করা যাবে, ঠিক আছে? সো 25/2 যে ক্লাসটা, এটা আমরা নেক্সট দিন আমরা শেষ করে তারপরে আগাবো। সো আমার মনে হচ্ছে ইকুইটি অ্যানালাইসিস বা ইকুইটি মার্কেট অ্যানালাইসিস বা মার্কেট, এখানে আমাদের আরো 4-5টা ক্লাস লাগবে, 4টা ক্লাস লাগবে। আমরা এটা শেষ করি, করার পর আমরা সেকেন্ডারি মার্কেটে 2-একটা ক্লাস নিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা করব, বাংলাদেশের রুলস রেগুলেশন এগুলো নিয়ে আলোচনা করব। সো এজ আমার মনে হয় সেমিস্টার তো গড়াচ্ছে, আপনাদের আইডিয়া হয়ে যাচ্ছে যে আমরা যে কোর্স নিয়ে ডিল করতেছি ইটস বেসিক্যালি এ ডিটেইল কোর্স, তাই না? Yes, sir. ইয়েস স্যার। সো দুইটা নডই গুরুত্বপূর্ণ, এট দ্য সেম টাইম ডিটেইল ভাবে বোঝাও জরুরি, এট দ্য সেম টাইম অ্যাজ এ ফাইন্যান্স গ্রাজুয়েট আমরা বুঝবো ডিটেইলে, বাট আমরা যখন কথা বলবো আমরা যাতে এলোমেলো ভাবে কথা না বলি, আমরা যাতে আমাদের জার্গন টার্গন যেগুলো আছে এগুলা সহ আমরা যাতে প্রিসাইজলি কথা বলি, আমরা যদি প্রিসাইজলি লেখি, আমরা যদি যে কোনো লোকের একটা কথাকে বেদ বাক্য মনে না করে এটা নিয়ে চিন্তা করি যে আসলে কি হইতে পারে, এটা হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন আমার কাছে। হইতে পারে আপনি সেকেন্ড ইয়ারে পড়েন, বাট আপনার চিন্তা করার একটা ক্যাপাসিটি থাকতে হবে, এবং চিন্তা করার ক্যাপাসিটি সকালবেলা ঘুম থেকে উঠলেই অটোমেটিক্যালি সৃষ্টি হয় না, এটা একটা রিজনেবল লেভেলে পড়ালেখা থেকে সৃষ্টি হয়। এনিওয়েজ, থ্যাঙ্কস ফর কামিং। আজকে একটা ফ্রাইডের দিন আপনারা আসছেন, আই এম ভেরি হ্যাপি উইথ ইউ। সো ইনশাআল্লাহ কালকে 12টায় আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আমি এটা দিয়ে রাখবো, আমি যদি না দেই স্যার আপনি একটু কাইন্ডলি গুগল ক্লাসরুমে বলেন স্যার আপনি দিতে ভুলে গেছেন, আজকের ক্লাসের রেকর্ডিংটা আমি দিয়ে দিব। বাট আপনারা ক্লাস করার আগে এটা একটু শুনে আইসেন, বিকজ ইটস এ কন্টিনিউশন, তো শুনে আইসেন, ঠিক আছে? Okay, sir. ওকে, আল্লাহ হাফেজ। Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। Morning, sir. ওয়ালাইকুম আসসালাম।